চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 5। সো চ্যাপ্টার 5-এ তোমরা হচ্ছে সিএপি এবং সিএ দুটা পোর্শন তোমরা দেখতে পাবো, যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম এবং কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস, সাথে নলেজ প্রোফাইলের একটা ম্যাপিং দেখাতে হয়। এই ম্যাপিংটা দেখানোর সাথে সাথে তোমাদের জাস্টিফিকেশনও লিখতে হয়। এখন এই কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম জাস্টিফিকেশনটা লিখতে গিয়ে দেখা যাচ্ছে যে তোমার প্রতিটা প্রজেক্টেরই প্রায় কমন কিছু ওয়ার্ড তোমরা ইউজ করো, ঠিক আছে, যেটা আমি মানে ফার্স্টে অবজারভেশন গুলো বলতেছি যে প্রবলেমটা কোন জায়গায়। নেক্সট হচ্ছে তোমরা হয়তো বা বুঝে না বুঝে অনেক কিছুই ম্যাপ করে রাখো, এবং যে সিএপির যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা না জানা একটা ব্যাপার হতে পারে। আরেকটা হচ্ছে তোমার সুপারভাইজারের সাথে কনসাল্ট না করা। এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি তোমাদের মেনটেন করতে হবে সিএপি এবং সিএ মধ্যে। আমাদের এখানে মনিটরিং কমিটি আছে সিএপি সিএ, এবং এটা খুব স্ট্রিক্টলি এবারে দেখা হবে এফআইডিপির যে প্রজেক্টের প্রিডিফেন্সটা তোমরা দিবা এখানে। এখানে আমরা এগুলো ফাইন্ড আউট করবো এবং ওই মোতাবেক আমাদের কাজগুলো চলবে আর কি। এখন সিএপি গুলার যে সিএপি বা সিএ গুলার যে ম্যাপিংটা করবে, ম্যাপিংটা নিয়ে আজকে ডিসকাস করবো মেইনলি। সো কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমটা কি, তোমরা গতানুগতিক যে প্রবলেমগুলো আমরা সলভ করি, ঠিক আছে, সেগুলো হচ্ছে রিয়েল টাইম প্রবলেম অথবা সলিউশন সেন্ট্রিক আর কি। সলিউশন সেন্ট্রিক প্রবলেমগুলো আসলে ইঞ্জিনিয়ারিং প্রবলেম আমরা ডিরেক্টলি বলতে পারি না, যেগুলো অলরেডি সলিউশন এক্সিস্ট করতেছে এবং তুমি ম্যানুয়াল দেখবা, ম্যানুয়াল দেখে এটা সলভ করবে। বাট কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম এটা থেকে একটু ডিফারেন্ট। এটার জন্য তোমার অ্যাডিশনাল কিছু ওয়ার্ক, অ্যাডিশনাল কিছু অ্যাট্রিবিউট অ্যাচিভ করতে হয়। এবং আমাদের যে এফওয়াইটিপির ইয়াটা দেখো, টেমপ্লেটের একদম লাস্টে কতগুলা ইপি লেখা আছে, অ্যাট্রিবিউট গুলো লেখা আছে একটা টেবিলের মধ্যে, যেখানে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। সো আমরা ওই ইপি গুলা ডিসকাস করব, যেটা তুমি তোমার প্রজেক্টে কিভাবে ম্যাচ করবে, ঠিক আছে। তাহলে এখানে তোমরা 7টা ইপি দেখতে পাবা। সো তোমার প্রজেক্টে ফুল 7টা ইপি যে আসবে এটা ম্যান্ডেটরি না, এটা প্রথমে আগে বুঝতে হবে। আমরা কি করি যে সবগুলা ইপিতে টিক দিয়ে রাখি, এবং আমার ফ্রেন্ডের থেকে আমরা দেখি অথবা চ্যাট জিপিটিকে দেই যে এই 7টা ইপির জাস্টিফিকেশন লিখে রাখি, যেটার সাথে তোমার প্রজেক্টের কোনো রিলেশন নেই, ঠিক আছে। সো আবার বলতেছি, এটা হবে হচ্ছে প্রবলেম সেন্ট্রিক, আর প্রজেক্টে যে প্রবলেমটা তুমি সলভ করতেছো ওইটা অনুযায়ী লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই যে 7টা ইপি আছে বা ইঞ্জিনিয়ারিং প্রবলেমের 7টা অ্যাট্রিবিউট আছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, এই 7টা অ্যাট্রিবিউটের কতগুলো তোমরা দিবা। এখানে বলে দেওয়া আছে যে আমাদের ইপি 1 এটা সকল প্রজেক্টের মধ্যে থাকতে হবে। তার মানে তুমি যে প্রবলেমটা সলভ করতে চাচ্ছ সেই প্রবলেমে অবশ্যই তোমার প্রথম যে অ্যাট্রিবিউট এটা অ্যাচিভ করতে হবে, এটা থাকতেই হবে, না হলে এটাকে কমপ্লেক্স প্রবলেম তুমি করতে পারবে না। সো ইপি 1টা থাকতে হবে, এর সাথে আরো দুইটা মাল্টিপল হইতে পারে, অ্যাট লিস্ট টোটাল 3টা ইপি আমাদের লাগবে একটা প্রবলেমকে কমপ্লেক্স প্রবলেম প্রুভ করার জন্য। সো আমরা এই অ্যাট্রিবিউট গুলার মিনিংটা জানবো আজকে এবং একটা এক্সাম্পল দেখাবো। সো মিনিংটা জানার সাথে সাথে তোমরা একটু নোট রাখবা যে তোমার প্রজেক্টে কোন ইপি গুলা ম্যাচ করে। তাহলে তোমার হবে কি, পরে তুমি সুপারভাইজারের কাছ থেকে ওইটা একটু ব্রেনস্টর্ম করে নিবা, বলে নিবা যে স্যার এটা আমার সাথে আমার প্রজেক্টের সাথে মিলতেছে কিনা, দেন তুমি এটা অ্যাড্রেস করবে। সকল প্রজেক্টের জন্য ইপি 1 মাস্ট। কমপ্লেক্স প্রবলেম হইতে হলে ইপি 1টা তোমার প্রজেক্টে আসতে হবে। তাহলে ইপি 1-এ কি বলা আছে, ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড। তার মানে তোমার যে প্রবলেমটা তুমি সলভ করতেছো তোমার এফআইডিপি তে, সেই জায়গায় অবশ্যই তোমার ডেপথ অফ নলেজ অ্যাপ্লাই করতে হবে। দ্যাট মিন্স তুমি যে ইঞ্জিনিয়ারিং করে আসছো, যে কোর্সগুলো করে আসছো, সেই কোর্সগুলো থেকে কিছু নলেজ তুমি গ্যাদার করছো, এই নলেজটা তুমি এখানে অ্যাপ্লাই করতেছো। যেমন এখানে কিছু নলেজ প্রোফাইলের কথা লেখা আছে, এই নলেজ প্রোফাইলগুলো তোমার যে কোর্সগুলো তুমি করে আসছো ওই কোর্সগুলো থেকে আসছে তোমার অলরেডি। সো তোমার ওই নলেজ প্রোফাইলের এগেইনস্টে তোমার ইপি 1টাকে ম্যাপ করতে হবে। আমরা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ারলি আমরা এক্সপ্লেন করতে পারবো, ক্লিয়ারলি বুঝতে পারবো। পয়েন্ট হচ্ছে রেঞ্জ অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস। তার মানে ইপি 1টা হচ্ছে সবার জন্যই আসতে হবে, তোমার প্রবলেমে সিএসসি এর ইনভলভমেন্ট থাকতে হবে, ঠিক আছে। এটা সবারই মোটামুটি থাকবে, যারা প্রজেক্ট করবে তাদেরও থাকবে, যারা
রিসার্চ বেস প্রজেক্ট করবা তাদেরও থাকবে। ওকে, দেন আসতেছে হচ্ছে রেঞ্জ অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস। তো তোমার যে প্রবলেমটা তোমরা সিলেক্ট করলা সেই প্রবলেমের মধ্যে তোমার এরকম কিছু রিকোয়ারমেন্ট থাকবে যেটা সেলফ কনফ্লিক্টিং। তার মানে আমার একটা প্রবলেম, একটা রিকোয়ারমেন্টকে অ্যাচিভ করতে যে আমার অন্য একটা রিকোয়ারমেন্টকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, এরকম যদি কোনো রিকোয়ারমেন্ট তোমার ওই এফওআইডি থাকে, ঠিক আছে, তাহলে তুমি এইটাকে ম্যাপ করতে পারবা ইপি2 কে। ডেপথ অফ অ্যানালাইসিস রিকোয়ার্ড ইপি3, তুমি যে প্রবলেমটা চুজ করছো সেটার অবভিয়াস সলিউশন না, যেটা আমি বলছিলাম রুটেড প্রবলেমটা কি, যে আমাদের ইয়া সেন্ট্রিক। রুটেড প্রবলেমটা হচ্ছে আমাদের কি বলে সলিউশন সেন্ট্রিক, যে অলরেডি সলিউশন আছে, যেটা সচরাচর তুমি ল্যাবে করে থাকবে, ঠিক আছে। বাট আমাদের এই প্রবলেমটা, এই প্রবলেমটাতে কোনো অবভিয়াস সলিউশন থাকবে না। মানে অবভিয়াস সলিউশন থাকবে না মানে কি কোনো সলিউশন নাই এরকম না, আমার মাল্টিপল সলিউশন থাকবে, যেখান থেকে তুমি একটা সলিউশনকে বেস্ট প্রুফ করবে, ঠিক আছে। তো এরকম যদি থাকে তোমার এই প্রবলেমটা সলভ করতে, যে দেন তুমি ইপি3 টাকে ম্যাপ করতে পারবে এবং এটার এগেইনস্টে তুমি দেন জাস্টিফিকেশন দিতে পারবে। ওকে, ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস ইনভলভ ইনফ্রিকুয়েন্ট এনকাউন্টার্ড ইস্যুস। তার মানে তুমি সচরাচর যেসব প্রবলেম তোমরা দেখো সিএসসির জন্য, সেটা না তুমি ডিফারেন্ট ডোমেনে কোনো একটা ইনভলভমেন্ট করছো বা ডিফারেন্ট ডোমেনে তুমি কোনো একটা প্রবলেম সলভ করতেছো, ঠিক আছে। অনেকে ওয়েবসাইট বানাইতেছো, ঠিক না, ওয়েবসাইট হচ্ছে তোমার ধরো কৃষি কাজের কোনো ওয়েবসাইট বানাইতেছো, ঠিক আছে, যেটা কৃষকদের ইয়া হবে, তাহলে তোমার ওই জায়গায় এই ওয়েবসাইটটা কিভাবে কাজ করবে এটা জানতে হলে তোমার ফার্মিং রিলেটেড জিনিসগুলো তোমার পড়তে হয়েছে, যেটা তুমি সিএসসির এই গত 3 বছর বা 3.5 বছর তুমি পড়ো, বা এই রিলেটেড নলেজ তুমি নাও নাই, বাট তোমার এডিশনাল কিছু নলেজ গেইন করতে হচ্ছে। এরকম যদি তোমার প্রজেক্ট হয়, কেউ হয়তো বা সয়েল সয়েল টেম্পারেচার বা সয়েল টেস্ট করে সেন্সর দিয়ে তুমি হয়তো বা কোনো আইওটি ডিভাইস প্রিপেয়ার করছো যেটা ফার্মিং এ আমাদের হেল্প করবে, তাহলে ওই সব জিনিস বানাইতে হলে তোমার সয়েল নিয়ে পড়তে হয়েছে, ফার্মিং এর বিষয়গুলো নিয়ে পড়তে হয়েছে। সো এই জিনিসগুলো হচ্ছে তোমার রেগুলার না, রেগুলার তুমি এটা এনকাউন্টার করো না, ঠিক আছে। দেন হচ্ছে এক্সটেন্ট অফ অ্যাপ্লিকেবল কোর্স। তোমার যে প্রজেক্ট সেই প্রজেক্টে তুমি যদি কোনো কোর্স অ্যাপ্লাই করে থাকো, অথবা তোমার প্রজেক্টটা কোনো কোড বা স্ট্যান্ডার্ডকে মডিফাই করার প্রপোজাল দেয়, এটাও কিন্তু অ্যাকসেপ্টেবল। দুইটাই হতে পারে, একটা হচ্ছে মনে করো একটা স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া আছে, সেই স্ট্যান্ডার্ডটা তুমি ফলো করে তোমার প্রবলেমটাকে সলভ করতেছো, কিছু কোড অফ কন্ডাক্ট অথবা কোনো একটা ল, গভর্নমেন্টাল ল, এই ল গুলো তুমি ফলো করে তোমার প্রজেক্টটা প্রিপেয়ার করছো, ঠিক আছে। দেন এরকম যদি কোনো ইনভলভমেন্ট থাকে তোমার এই প্রবলেমটা সলভ করতে বা তোমার এই প্রজেক্টের ভিতরে, তখন তুমি এই ইপি 5 কে ম্যাপ করতে পারবে। ওকে, এক্সটেন্ড অফ স্টেক হোল্ডার ইনভলভমেন্ট, মাল্টিপল গ্রুপ অফ স্টেক হোল্ডার যদি থাকে, ঠিক আছে, যেমন যারা প্রজেক্ট করতেছো প্রজেক্টের ক্ষেত্রে মাল্টিপল স্টেক হোল্ডার থাকতে পারে, ঠিক না, তাদের সাথে তুমি মিটিং করতেছো অথবা তুমি তাদের সাথে তাদের থেকে তুমি রিকোয়ারমেন্ট নিচ্ছ, ঠিক আছে। অথবা তোমার যে প্রজেক্টটা তুমি করতেছো এই প্রজেক্টটা অথবা কোনো সাইকোলজিক্যাল প্রজেক্ট, ঠিক আছে, যে যেমন মেশিন লার্নিং দিয়ে তুমি স্টুডেন্টদের সাইকোলজি প্রেডিকশন করতেছো বা স্টুডেন্টদের মেন্টাল হেলথ প্রেডিকশন করতেছো, এরকম যদি কিছু হয়, ঠিক আছে, তোমার প্রজেক্ট, তাহলে তোমার কি করতে হবে, সাইকোলজিস্টের কাছ থেকে বসতে হবে, তাদের সাথে বসতে হবে, এবং তুমি যে সার্ভে বা ডেটা কালেক্ট করবা সেটার জন্য, সেটা ভ্যালিডেশনের জন্য তোমার তাদের সাথে বসতে হবে। দেন তোমার কোনো একটা গ্রুপ অফ পিপলের সাথে তোমার সিটিং করতে হবে, তোমার ইন্টারভিউ কন্ডাক্ট করতে হবে, তাদের থেকে কিছু ফ্যাক্টর তুমি যদি পাও সেটা তোমার ডিসকাস করতে হবে। সো তুমি দেখতেছো ডাইভার্স গ্রুপ অফ পিপলের সাথে তোমার ইন্টারাকশন হচ্ছে। সেম অ্যাজ যারা প্রজেক্ট করতেছো ফার্মিং রিলেটেড প্রজেক্ট করতেছো, ঠিক আছে, অথবা ই কমার্স সাইট বানাতে যাচ্ছ, তো তুমি কি করলা, যে কোনো ই কমার্স সাইট ওনার তাদের সাথে তুমি ডিসকাস করলা, বা যারা অনলাইন বিজনেস করে তাদের সাথে তুমি ডিসকাস করলা যে কি কি ফিচার আসতে পারে, ঠিক আছে। এরকম যদি কোনো কাজ তুমি করে থাকো তোমার প্রজেক্টে, তাহলে তুমি ইপি6 কে ম্যাপ করতে পারবা, ঠিক আছে। এরপরে আসতেছে ইন্টারডিপেন্ডেন্স, ইপি7, মেনি কম্পোনেন্ট পার্টস অর সাব প্রবলেম।
আমরা যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি এফওয়াইডিপি এর মাধ্যমে, এই টোটাল প্রবলেমটা মাল্টিপল পার্টে ভাগ করে তুমি প্রবলেমটা সলভ করতেছো, বা তোমার এটা কোনো একটা বিগার প্রবলেমের সাবসিস্টেম। ঠিক আছে, অনেক সময় আমরা এরকম প্রবলেম, বড় একটা প্রবলেম আইডেন্টিফাই করি, সেটার একটা পোর্শন আমি সলিউশন নিয়ে আসছি, এরকম হতে পারে। অথবা আমি যদি এক্সাম্পলটাই হয়ে দিই, যে ধরো তোমার যে প্রজেক্টটা, সেই প্রজেক্টে মাল্টিপল মডিউল আছে। ওকে, যেমন একটা যদি মেশিন লার্নিং রিলেটেড বা ডিপ লার্নিং এর প্রজেক্টের কথা বলি, সেখানে আমার মাল্টিপল ওয়ার্ক করতে হয় যেটা আমার প্রবলেমটাকে সলভ করে। যেমন ডাটা অ্যানালাইসিস করতে হয় আমার, ডেটা প্রিপারেশনের একটা ব্যাপার আছে, ডেটা টিউনিং এর একটা ব্যাপার আছে, প্যারামিটার টিউনিং এর একটা ব্যাপার আছে, ডেটা ক্লিনিং এর একটা ব্যাপার আছে, ঠিক আছে, ডেটা ইঞ্জিনিয়ারিং একটা ব্যাপার আছে। তো এই সকল কাজগুলা কি জন্য করতেছো তুমি? মাল্টিপল ওয়ার্ক করতেছো সেম ডাটা সেটের উপরে টু সলভ এ স্পেসিফিক প্রবলেম। ঠিক আছে, তাহলে এই যে ছোট ছোট প্রবলেম গুলো তোমার এখানে ক্রিয়েট হচ্ছে, এরকম যদি হয় তোমার প্রজেক্টে থাকে, তাহলে তুমি ইপি 7 কে ম্যাপ করতে হবে। ওকে, যেমন সেম অ্যাজ যদি প্রজেক্ট হয়, ঠিক আছে, আমি দুইটা কথাই বলতেছি, যে যদি তোমারটা কোনো প্রজেক্ট হয়, ওয়েব বেসড প্রজেক্ট বা মোবাইল অ্যাপ, ঠিক আছে, সেই ক্ষেত্রেও কিন্তু তুমি সাব মডিউলে ভাগ করে নাও, ঠিক না? যে আমার সাপোজ ড্যাশবোর্ড একটা মডিউল, অ্যাডমিনের কিছু ফিচার একটা মডিউল, তাহলে মাল্টিপল মডিউলের ইন্টারঅ্যাকশনের মাধ্যমে কিন্তু তোমার সফটওয়্যার টোটাল সলিউশনটা প্রিপেয়ার হবে। সো ইন দ্যাট কেস তুমি কিন্তু ইন্টারডিপেন্ডেন্স এই জিনিসটা ম্যাপ করতে পারতেছো তোমার প্রজেক্টে। তাহলে এই হচ্ছে আমাদের 7টা ইপি 1 থেকে ইপি 7। সো এখানে আমরা মাল্টিপল ম্যাপ করার চেষ্টা করব, যেখানে ইপি 1 হচ্ছে মাস্ট, এবং এটার সাথে আরো মাল্টিপল 4-5টা। ঠিক আছে, যে আমাদের যেহেতু প্রজেক্টটা হচ্ছে বড়, 1 বছরের প্রজেক্ট, তো এখানে আমরা কিন্তু যেটা বলছে যে বেস্ট প্র্যাকটিস হচ্ছে সিলেক্টিং অ্যাট লিস্ট 3 ইনক্লুডিং ইপি 1, যে আমি 4টা সিলেক্ট করলাম, যে 4টা বলছে, 4টা 4টা বলতেছে হচ্ছে মিনিমাম। সো আমি ম্যাক্সিমাম কি করতে পারবো না? হ্যাঁ, 7টাও করতে পারো, সমস্যা নাই, বাট তোমার প্রজেক্টের সাথে অ্যালাইন করতে হবে। বুঝতে পারছি? তাহলে তোমার প্রজেক্টে যদি এটা অ্যালাইন না হয় আর তুমি ম্যাপ করে রাখো, তাহলে এটা রং ম্যাপ হয়ে যাবে, এটা ম্যাপটা ঠিক হবে না। ওকে, সো একটা এক্সাম্পল আমরা দেখি যে আহ, একটা প্রজেক্ট এফআইডিপি, ধরো প্রজেক্টের জাস্ট মোটিভেশন এন্ড অবজেক্টিভটা আমরা একটু বুঝি, দেন আমি এটা কিভাবে ম্যাপ করবে সেটা দেখা যাবে। বাংলাদেশে ডিপ্রেশন রেট যেমন 2.6 টু 5.5%, এবং ম্যান 6.6 টু 11.8%, এবং ওমেন, which causes the increase of suicide rate. Early notification of depression can reduce the disease burden. এটা হচ্ছে একটা প্রজেক্টের মোটিভেশন, যে বাংলাদেশের ডিপ্রেশন রেটটা যদি আমরা নোটিফাই করতে পারি, তাহলে আমরা যে আর্লি সুইসাইডটাকে আমি ডিটেক্ট করতাম, সুইসাইড রেটটাকে আমি কমাইতে পারবো। তাহলে এখানে অবজেক্টিভটা কি? মেশিন লার্নিং বেসড মডেল উইল বি ডেভেলপড টু প্রিডিক্ট দ্য আর্লি ডিপ্রেশন অফ পেশেন্ট ফ্রম দেয়ার অ্যাক্টিভিটিস ইন সোশ্যাল মিডিয়া। তার মানে সোশ্যাল মিডিয়া থেকে সে ডাটা নেবে, ডাটা নিয়ে একটা মডেলে হয়তো বা ফিট করবে, ফিট করে প্রিডিক্ট করবে। সচরাচর তোমাদের ম্যাক্সিমাম কাজগুলো এর আশেপাশেই থাকে, ঠিক না? সো আরেকটা কি আছে দেখো, একটা প্রজেক্ট রিসার্চ বেস প্রজেক্ট, ঠিক না? তাহলে এখানে একটা ওয়েব অ্যাপ থাকবে, যেটা ফ্রন্ট এন্ড ডিজাইন থাকবে, উইল বি ডেভেলপ টু ইউজ দিস মডেল। তার মানে দেখো, এফওআইডিপি তে তুমি জাস্ট খালি মডেল অ্যাপ্লাই করলা, ডেটা সেট দিয়ে অ্যাপ্লাই করে রেজাল্ট দেখাই দিলে এটা তো হবে না। ঠিক আছে, তোমরা নামে বুঝতে পারছো, ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট। আমরা বারবার বলতেছি তোমার প্রজেক্ট করতে হবে। প্রজেক্ট করা মানেই যে তুমি সফটওয়্যার ডেভেলপ করবে এরকম না, রিসার্চ তুমি করবা, বাট তোমার এই রিসার্চের একটা অ্যাপ্লিকেশন দেখাতে হবে। দ্যাট মিনস আমি সাপোজ পাতার রোগ নির্ণয় করতেছি, ঠিক না? তো তোমার এরকম একটা অ্যাপ থাকতে হবে, যেখানে আমি পাতার ছবি দিব, সে ডিটেক্ট করে বলে দিব, তোমার মডেলটা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। এতটুকু কাজ তোমার করে নিয়ে আসতে হবে মিনিমাম। এর মধ্যে যদি তুমি কোনো সিস্টেমে এটা ডেপ্লয় করতে পারো, তোমার মডেলটাকে ইন্টিগ্রেট করতে পারো, দ্যাটস ফাইন। বাট তোমার মিনিমাম এই কাজটা করতে হবে। যারা রিসার্চ বেস কাজ করতেছো, যারা ওয়েব বেস করতেছো, তাদের অলরেডি একটা প্রজেক্ট আছে, ঠিক আছে, তাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সহ একটা ফুল ডেভেলপ প্রজেক্ট তোমরা শো করবে। তাহলে এটা হচ্ছে একটা মেশিন লার্নিং রিসার্চ বেস, বাট মডেল যেটা আসছে সেটাকে ওয়েব অ্যাপের সাথে দেখাচ্ছে, এই মডেলটাকে ইউজ করে দেখাচ্ছে যে রিয়েল লাইফে এটা ইউজ হচ্ছে। তো ক্রিটিক্যাল চ্যালেঞ্জেস কি আছে এখানে? The various social media data will not be used as Facebook is the mainstream social media in Bangladesh. তাহলে ফেসবুকটাই ফোকাস করা হয়েছে এখানে। উইলিংনেস অফ ইউজার টু পার্টিসিপেট ফর কারেক্টনেস অফ মডেল ডিপেন্ডস অন অ্যাভেলেবিলিটি অফ লার্জ ডাটা সেট। তাহলে যদি সেই রকম ডাটা সেট, বড় ডাটা সেট না পায়, তাহলে একটু
প্রবলেম ক্রিয়েট হতে পারে। এটা হচ্ছে চ্যালেঞ্জটাকে ফাইন্ড আউট করা। মেইনটেনিং প্রাইভেসি অফ ইউজার্স ডাটা, কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস আছে এখানে একটা, যেমন develop a practical machine learning model with proper regulation and low variance while limited social media data will be used। তার মানে তার এখানে একটা কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস আছে যে আমি সব ডেটা হয়তো বা ইউজ করতে পারবো না, কিছু ডেটা লিমিটেশন আছে যেটার কারণে আমার মডেল অ্যাকুরেসি বা ভ্যারিয়েন্স একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, সো এই প্রজেক্টের ক্ষেত্রে আমরা কোন কোন ইপি কে ম্যাপ করতে পারি? ঠিক আছে, ইপি 1 কে তো আমাদের ম্যাপ করতেই হবে, ইপি 1, ইপি 2 আমরা ম্যাপ করব, ইপি 3, ইপি 4 এন্ড ইপি 7। তাহলে এখানে কিন্তু আমি 7টা ইপি ম্যাপ করি নাই, বাট যেগুলো আমার এই প্রজেক্টের সাথে রিলেটেড সেগুলোকে আমি ম্যাপ করতেছি। তাহলে এটাকে আমি যদি কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম প্রুফ করতে হয়, অবশ্যই আমার ইপি 1 কে ম্যাপ করতে হবে, এর সাথে আমার মাল্টিপল ইপি কে ম্যাপ করতে হবে। ওকে, সো আমাদের যে কথাটা বলতেছিলাম, জাস্ট খালি ম্যাপ করে দিলে হবে না, আমাদের জাস্টিফিকেশনটাও কি করতে হবে, দিতে হবে। ওকে, জাস্টিফিকেশন রিকোয়ার্ড। তাহলে ইপি 1টা কিভাবে আসলো, যে ইপি 1টা আমি কিভাবে জাস্টিফাই করবো, এখানে ইপি 1টা আমি অ্যাচিভ করছি, দ্যাট মিন্স এখানে লিখতেছি কি, দেখো, প্রজেক্ট রিকোয়ার্ড স্টাডি অফ এক্সিস্টিং মডেলস উইথ সিমিলার গোলস। ওকে, তার মানে আমার এক্সিস্টিং মডেল স্টাডি করতে হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমি কোন নলেজটা ইউজ করছি, আমার রিসার্চ লিটারেচার নলেজটা ইউজ করছি, K8। ওকে, ডাটা কালেকশন ফ্রম সোশ্যাল মিডিয়া, সেটার জন্য আমার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল ডাটা কালেকশন মেথডগুলো শিখতে হয়েছিল, ওই নলেজটা আমি এখানে অ্যাপ্লাই করছি। এবং স্পেশালাইজড নলেজ, ডাটা প্রিপারেশন, ডাটা প্রিপ্রসেসিং, এগুলো একটু স্পেশালাইজড নলেজ আমার একবার করতে হয়েছে, এগুলো ইউজ করতে হয়েছে। সেম অ্যাজ নলেজ অফ ডিজাইন মেশিন লার্নিং মডেল, এইখানেও আমার কি ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল অ্যাপ্লাই করতেছে, যেমন আমি ডাটা মাইনিং মেশিন লার্নিং কোর্সে শিখে আসছিলাম, ওইটা আমি এখানে অ্যাপ্লাই করতেছি। ওয়েব বেস ফ্রন্ট এন্ড K6, রাইট সাইডে দেখো এগুলো কি লেখা আছে, এই নলেজটা কি, K6 নলেজটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ ডিফারেন্ট কম্পোনেন্টস K5 K6, K5 কি ইঞ্জিনিয়ারিং ডিজাইন, তার মানে আমি একটা ওয়েব ফ্রন্ট এন্ড ডেভেলপ করতেছি, তাহলে আমার ডিজাইনের নলেজটা আমি এখানে অ্যাপ্লাই করতেছি। সো ইপির ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস, এটা আমি এটার জন্য রেখে দিছি যে আমি ম্যাপিংটা সহ দেখাবো, যে ইপির জন্য আমাদের নলেজ প্রোফাইল দরকার। তোমরা টেবিল দেখবা, ইপির পরে নলেজ প্রোফাইলের একটা টেবিল দেওয়া আছে। তো ইপির এগেনস্টে একটা জিনিস লেখা ছিল, তোমরা দেখছো কিনা, যে K3 K4 K5 K6 আর K8 নলেজ প্রোফাইল K3 থেকে শুরু হবে, K1 K2 আমাদের দরকার নাই, এগুলো বেসিক নলেজ। ঠিক আছে, তাহলে K3 থেকে আমার K8 K7 বাদে K8 এই কয়টা নলেজ প্রোফাইলের মধ্যে আমার ম্যাপ করতে হবে, তাহলে আমি বুঝাইতে পারবো যে আমার যে নলেজটা আছে, ডেপথ অফ নলেজ আমি এই প্রজেক্টে অ্যাপ্লাই করছি, ইপি 1টা আমি অ্যাচিভ করতে পারছি। সো এই যে লেখাটা, এই লেখাটার মধ্যে কিন্তু দুইটা জাস্টিফিকেশন চলে আসছে, কিভাবে আমার নলেজ এখানে অ্যাপ্লাই হচ্ছে এই প্রজেক্টে, এবং আমার ইপি 1টা কিভাবে আমি অ্যাচিভ করতেছি। যেহেতু আমি নলেজ ইউজ করতেছি, ডেপথ অফ নলেজ গুলো আমি ইউজ করতেছি, দ্যাট মিন্স আমার এই প্রজেক্টটা সলভ করতে আমার ডেপথ অফ নলেজ দরকার হয়েছে, দ্যাটস কল্ড ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড। তাহলে ইপি 1টা আমরা ইজিলি জাস্টিফাই করে দিলাম। নেক্সট হচ্ছে কনফ্লিক্টিং টেকনিক্যাল রিকোয়ারমেন্টস, মেশিন লার্নিং মডেল উইথ প্রপার রেগুলারাইজেশন and low variance while limited social media data will be available। তার মানে ইপি 2টা আমি এখানে পেয়ে যাচ্ছি, রেঞ্জ অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস। আমার কি হচ্ছে, যে মেশিন লার্নিং মডেলে আমি প্রপারলি ডেটাটা হয়তো বা ফিট করতে পারছি না, ওকে, বিকজ অফ রেগুলারাইজেশন এবং লো ভ্যারিয়েন্স অফ ডেটা। ওকে, দ্যাটস ওয়াই আমি এটাকে ফিট করতে পারতেছি না, এখানে আমার একটা কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস আছে। তার মানে আমার সোশ্যাল মিডিয়া ডাটা, আমি অনেক সোশ্যাল মিডিয়া ডাটা নাও পেতে পারি, ঠিক না, যে এটা যেহেতু ডিপ্রেশন রিলেটেড, তাহলে এই ডাটার এক্সেস আমার নাও থাকতে পারে। ওকে, অথবা আমি যদি সার্ভে কন্ডাক্ট করে থাকি, সেই ক্ষেত্রে আমার সার্ভে ডাটা আমি অ্যাভেলেবিলিটি নাও হতে পারে, দ্যাটস ওয়াই আমার ভ্যারিয়েন্সটা কম আসবে, ডাটা ভ্যারিয়েন্স কম আসতে পারে, লো ভ্যারিয়েন্স হতে পারে। এটা একটা আমার কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস, সো এটাকে আমি ম্যাপ করতে পারতেছি। নেক্সট হচ্ছে ডেপথ অফ অ্যানালাইসিস রিকোয়ার্ড। তার মানে অ্যানালাইসিস রিকোয়ার্ড কি বলছিল, নো অবভিয়াস সলিউশন। তার মানে আমি যে মেশিন লার্নিং মডেলটা অ্যাপ্লাই করবো, এখানে আমার অবভিয়াস কোনো সলিউশন নাই, মাল্টিপল মডেল অ্যাপ্লাই করে আমি দেখবো যে বেস্ট মডেল কোনটা আসতেছে। তাহলে নো অবভিয়াস ফর্মুলেশন এজ এ মেশিন লার্নিং প্রবলেম ডিউ টু availability and variation of social media data, depth of analysis needed to selecting a specific algorithm for many alternatives। তার মানে আমার
এটা চুজ করতে হচ্ছে ডাটা অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে, যে আমার ডেটা সেটের লেন্থটা কতটুকু। তোমরা কিছু কিছু মডেল হয়তো বা জানো যেগুলো হচ্ছে ডেটা সেন্ট্রিক, ডেটা কতটুকু আছে এটার উপর বেস করে মডেল পারফর্ম করে, ঠিক আছে। যেমন কম ডেটা সেটের উপর আমি যে মডেল অ্যাপ্লাই করব, বেশি ডেটা সেটের উপরে সেই মডেলটা হয়তো বা ভালো কাজ নাও করতে পারে, মডেল চেঞ্জ করতে হতে পারে। সো আমার কাছে কিন্তু অবভিয়াস সলিউশন নাই যে আমি একটা ডেটা সেট নিয়ে আসছি সেখানে র্যান্ডম ফরেস্ট খুব ভালো কাজ করবে, অথবা সেখানে ট্রান্সফার লার্নিং বা ফিডেলিটি লার্নিং খুব ভালো কাজ করবে, এটা আমি বলতে পারতেছি না। আমার অ্যাপ্লাই করে দেখতে হচ্ছে যে কোনটা আমার বেস্ট সলিউশন আসে। দ্যাটস ওয়াই আমি এই E3 কে এখানে ম্যাপ করতে পারবো। নেক্সট আসতে তো হচ্ছে ফ্যামিলিটি অফ ইস্যু। যেহেতু আমি কম্পিউটার সায়েন্সের গ্রাজুয়েট, ওকে, সেহেতু আমি মেন্টাল হেলথ ডিপ্রেশন নিয়ে কখনোই কিন্তু কাজ করি নাই, ওকে। সো এই রিলেটেড আমার একটা কন্ট্রিবিউশন আসতেছে, সেই জায়গায় আমার কিন্তু পড়তে হবে যে আমার মেন্টাল হেলথ বা ডিপ্রেশন এই জিনিসগুলো নিয়ে একটু পড়তে হবে, তাহলে আমি ফ্যাক্টর গুলাকে ভালো ডেসক্রাইব করতে পারবো, ঠিক আছে। এটা এমন না, ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ক্যাগেল থেকে আমরা ডেটা সেট নিই, ক্যাগেল থেকে ডেটা সেট নাও, কিন্তু ডেটা সেটে কিন্তু একটা ডেসক্রিপশন দেওয়া থাকে, ঠিক আছে। তো ওই ডেটা সেটের ডেসক্রিপশনে কিন্তু অনেক ইনফরমেশন লেখা থাকে, তোমার এই ডেটা সেটের এই ফ্যাক্টরটা বা এই ভ্যারিয়েবলটা, এটার অ্যাকচুয়াল মিনিংটা কি, ঠিক আছে। আমরা অনেক সময় কি করি, না জেনে হচ্ছে ওটা অ্যাপ্লাই করে দিই, কিন্তু তোমার এই জিনিসটা যদি জানা থাকতো তাহলে তুমি বুঝতে পারতো যে হ্যাঁ আমার তো আমার সিএসসি নলেজ এখানে লাগতেছে না, আমার এখানে মাল্টিপল নলেজ আমার নিতে হচ্ছে এটার অর্থটা জানতে জানতে গিয়ে। যেমন হেলথের যারা ডেটা নিয়ে কাজ করে, হেলথের কিছু কোড ওয়ার্ড দিয়ে ফ্যাক্টর আসে আর কি, যে ভ্যারিয়েবল আসে, সো এইখানে ইলাবোরেশনটা জানতে হয়, এটার অ্যাব্রিভিয়েশনটা জানতে হয়, জেনে এটা কি কাজে লাগে এটা জানতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে আমার এই যে অ্যানালাইসিসটা করতেছি সেখানে এই ফ্যাক্টরটা আসলেই কোনো ভূমিকা রাখবে কিনা, বা এই ফ্যাক্টরটা আসলেই দরকার কিনা। এটার জন্য আবার তোমার ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে এটা বোঝার জন্য। সো দেখো তুমি এখানে কিন্তু স্টেক হোল্ডার ইনভলভমেন্টটাও এনশিওর করে ফেলতে পারতেছো, ওকে। দেন আসতেছে হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স, ওকে। প্রজেক্ট ইনভলভ নাম্বার অফ ইন্টারডিপেন্ডেন্ট সাবসিস্টেম অথবা কম্পোনেন্ট, তার মানে আমার এই কাজটা করতে মাল্টিপল ওয়ার্ক ডান করতে হয়েছে, মাল্টিপল মডিউলে কাজ করতে হয়েছে। এরকম ডাটা কালেকশন একটা মডিউল, এইটাতে আমার কাজ করতে হচ্ছে, ট্রেনিং একটা মডিউল, ডিটেকশন মডিউল, ওকে। দেন ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। সো মাল্টিপল ওয়ার্ক প্রসেস জাস্ট খালি তুমি এই একটা প্রবলেম সলভ করার জন্য। সো এটা যদি আমি এনশিওর করতে পারি, দ্যাট মিনস আমি এখানে লিখে দিলেই হবে না যে আমি মাল্টিপল সাবসিস্টেম নিয়ে কাজ করছি, আমার যে রিপোর্টটা উপরে লেখা আছে ওটাকে রেফারও করতে হবে যে এই সেকশনে হচ্ছে আমি এই জিনিসটা ডেসক্রাইব করছি যে আমার এখানে মাল্টিপল সাবসিস্টেম আছে। সেম ভাবে অন্যান্য ইপি গুলা অ্যাট্রিবিউটের ক্ষেত্রেও সেম। তাহলে এটা গেল কি আমাদের এই প্রজেক্টের ইপি, যতগুলো ইপি ছিল। এখন আস্তে আস্তে আরেকটা টপিক, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস। সো তোমরা ওই চ্যাপ্টার 5 এর নিচে দেখবা আরেকটা টেবিল দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস। তুমি এই প্রজেক্টটা করতে যে কি কি অ্যাক্টিভিটিস করতেছো, ঠিক আছে, এই প্রজেক্ট রিলেটেড এই অ্যাক্টিভিটিস গুলা বা কি কি রিসোর্স ইউজ করতেছো, ওকে, কি কি কমিউনিকেশন বা ইন্টারাকশন তুমি করতেছো, এই সকল জিনিস এই অ্যাক্টিভিটিস এর আন্ডারে পড়বে। এটাকেও তোমার ম্যাপ করে দিতে হবে। অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে আমাদের ইপি তে যেরকম একটা কন্ডিশন ছিল যে ইপি 1 হইতেই হবে, সাথে মাল্টিপল ইপি আসবে, এটার ক্ষেত্রে এই লিমিটেশনটা নাই। এটা 5টা আছে, 5টার থেকে 5টাই হতে পারে, 5টার থেকে মাল্টিপল। আমরা রিকমেন্ড করতেছি যে 2+2 এর অধিক মিনিমাম 2টা তোমার আসবে, এটা খুবই ইজি ম্যাপ করা, এটা আর কোনো কমপ্লেক্স কিছু না, ওকে। বাট কমপ্লেক্স অ্যাক্টিভিটিসে আমরা এটা ম্যাপ করব। সো এখানে 5টা আমরা ইয়া দেখতে পাচ্ছি, 5টা অ্যাট্রিবিউট ফর কমপ্লেক্স অ্যাক্টিভিটিস, ওকে। তাহলে কমপ্লেক্স অ্যাক্টিভিটিস প্রথমটা কি, রেঞ্জ অফ রিসোর্সেস। তুমি যে প্রজেক্টটা করতেছো এই প্রজেক্টে মাল্টিপল পিপল ইনভলভ আছে, এখানে তোমার কিছু কস্ট অ্যানালাইসিস আছে, ইকুইপমেন্ট পারচেজ আছে, ম্যাটেরিয়ালস ইউজ করছো, তুমি টেকনোলজিস ইউজ করছো, তাহলে আমার ডাইভার্স ইউজ অফ রিসোর্স কিন্তু এই প্রজেক্টে আছে। তাহলে ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস 1 কে আমি ইজিলি ম্যাপিং করতে পারতেছি, এবং ম্যাপিং করার পরে জাস্টিফিকেশন কি দেবো, আমার মাল্টিপল রিসোর্স যেগুলো আমরা ইউজ করতেছি ওগুলা আমি জাস্টিফিকেশন লিখে দেব যে আমার এই প্রজেক্ট করতে এই এই রিসোর্স ইউজ হয়েছে, এবং এটার ডিটেলস লেখা আছে এই সেকশনে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে EA1 আমরা সাকসেসফুলি ম্যাপ করতেছি। EA2 হচ্ছে লেভেল অফ ইন্টারাকশন, যে তুমি এই লেখা আছে কি এখানে দেখো, রেজলিউশন অফ সিগনিফিক্যান্ট প্রবলেমস arising from interaction between wide ranging and conflicting technical, engineering or other issues। তার মানে তোমার এই
প্রবলেমটা সলভ করতে তুমি মাল্টিপল স্টেক হোল্ডার বা মাল্টিপল পিপলের সাথে তুমি ইন্টারঅ্যাক্ট করছো। ওকে, সো এটা যদি থাকে তাহলে ইয়ে টু তুমি ম্যাপ করতে পারবা এবং এটা লিখে দিবা যে ওই জায়গায় জাস্টিফিকেশন যে কেন ইয়ে টুলটা তুমি ম্যাপ করতেছো। ইনোভেশন, তোমার যদি কোনো ক্রিয়েটিভ সলিউশন থাকে এইটা অ্যাচিভ করাটা একটু টাফ। এফআইডিপি এক বছরের যে একটা এখানে ইনোভেশন আনাটা তোমার একটু টাফ। তো আমরা যদিও সব প্রজেক্টে দেখা যায় যে ইনোভেশন ম্যাপ করা আছে, বাট ইনোভেশনটা তোমার তো এখানে নাই। তোমার ম্যান্ডেটরি না যে এটা ম্যাপ করতেই হবে। আমার যদি মনে হয় যে এখানে ইনোভেশন বা তুমি নতুন কোনো থিওরি নতুন কোনো থিওরাম তুমি ইন্ট্রোডিউস করতেছো, ইন দ্যাট কেস তুমি ইনোভেশনটাকে ম্যাপ করতে পারো। ওকে, অনেক সময় দেখা যায় যে অনেকে অ্যালগরিদম নিয়ে কাজ করতে পারো, তাহলে অ্যালগরিদমে তুমি পারফরম্যান্স এনহ্যান্স করছো, কোন একটা এক্সিস্টিং অ্যালগরিদমের পারফরম্যান্স তুমি এনহ্যান্স করছো। সো এখানে একটা তোমার ইনোভেশন আছে, নতুনত্ব আছে, ঠিক আছে। অথবা তুমি একটা প্রজেক্ট করতেছো যে প্রজেক্টটা খুবই ইনোভেটিভ, ওকে, যেটা সচরাচর মার্কেটে নাই। অথবা এক্সিস্টিং কোন একটা সিস্টেমকে তুমি এমন ভাবে এনহ্যান্স করতেছো সেটা একটা নতুন ইনোভেটিভ সিস্টেম হয়ে গেছে। এরকম যদি হয় তোমার প্রজেক্টটা, অনলি দেন তুমি এটাকে ম্যাপ করতে পারো, ঠিক আছে। কনসিকুয়েন্স ফর সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট, ইয়ার 4, সেটা হচ্ছে তোমার যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা আমাদের সোসাইটিতে ইনভলভ করতে, সোসাইটিতে ইম্প্যাক্ট আছে, ঠিক আছে। অবশ্যই তোমার প্রজেক্টে কোনো না কোনো সোসাইটাল ইম্প্যাক্ট আছে, ঠিক আছে। এটা বিজনেস পার্সপেক্টিভে হোক, এটা হইতে পারে এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভে হোক। সো যদি থাকে দেন এটাকে তুমি ম্যাপ করতে পারবা। বিশেষ করে যারা ফার্মিং নিয়ে কাজ করতেছো, লিফ ডিজিজ নিয়ে কাজ করতেছো, ঠিক আছে, ওরা এটা ইজিলি তোমরা ম্যাপ করতে পারো, ঠিক না। আমাদের এনভায়রনমেন্ট রিলেটেড এখানে অনেক মানে প্রিডিকশন আমরা করতেছি, অথবা মাল্টিপল এরর আমরা মিটিগেশন করার জন্য চেষ্টা করতেছি। ফ্যামিলিয়ারিটি, দ্য এক্সটেন্ড বিয়ন্ড প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বাই অ্যাপ্লাইং প্রিন্সিপাল বেসড অ্যাপ্রোচ। তার মানে আমার কোনো সেট অফ রুলস ছিল না যেটা আমি আগে পড়ে আসছি সেটাই আমি অ্যাপ্লাই করছি। এটার জন্য আমার মাল্টিপল অ্যাক্টিভিটি পারফর্ম করতে হয়েছে। লাইক এস আমি যেমন প্রিভিয়াস যে প্রবলেমটা তোমরা দেখে আসলা যে ওটা সলভ করতে আমার সাইকোলজিস্টের কাছে যেতে হয়েছে, আমার ডক্টরদের সাথে কনসাল্ট করতে হয়েছে, আমার ডিপ্রেশনের রোগীদের সাথে কথা বলতে হয়েছে, ঠিক আছে। সো আমি কিন্তু এটার সাথে ফ্যামিলিয়ার না। আমি সবসময় ডিপ্রেশনের রোগীর সাথে আমি ডিসকাস করি না। আমি সবসময় সাইকোলজিস্টের সাথে আমি পড়ালেখা করি না। সো সাইকোলজিক্যাল থিং আমি কম বুঝি, ঠিক না। তাহলে এটার জন্য আমার কি তাদের কাছে যেতে হয়েছে, আমার নলেজ গ্যাদার করতে হয়েছে, আমার নিজস্ব যেই বাউন্ডারিটা আছে এটার বাইরে গিয়ে আমার সলিউশনটা খুঁজতে হয়েছে। সো এটা যদি হয় তাহলে তোমার অ্যাক্টিভিটিস গুলো আছে ওটার মধ্যে, দ্যাট মিন্স তোমার ফ্যামিলিয়ারিটি এই EA5 কে তোমরা ম্যাপ করতে পারবা। সো আমরা যে প্রবলেমটা একটু আগে দেখে আসি, এটার ক্ষেত্রে আমরা চারটাকে ম্যাপ করতে পারতেছি। একটা হচ্ছে EA1, EA2, EA3 আর EA5। সো কিভাবে আমরা ম্যাপ করতে পারতেছি? EA1, the project needs to engage diverse resources including people, money and information technology. EA2 টা কিভাবে পাচ্ছি? যে গুড লেভেল অফ ইন্টারাকশন নিডেড among the স্টুডেন্ট এবং হেলথ প্রফেশনালস, রাইট, যে একটু আগে যেটা বললাম। EA3 কিভাবে পাচ্ছি? ডিগ্রি অফ ইনোভেশন ইজ নিডেড টু ডেভেলপ দ্য মেশিন লার্নিং বেসড ডিপ্রেশন প্রিডিকশন মডেল ইউজিং দ্য অ্যাভেলেবল ডেটা। তার মানে এই রিলেটেড যদি আমি এক্সিস্টিং ওয়ার্ক থেকে আমি দেখাচ্ছি যে এখানে আমি একটা নিউ ডাইমেনশন অ্যাড করতে পারতেছি, ডিগ্রি অফ ইনোভেশন আমি অ্যাড করতে পারতেছি। দ্য প্রজেক্ট ডিলস উইথ দ্য নিউ এরিয়া ফর কম্পিউটার সায়েন্স এঙ্গেজিং ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটস। তার মানে এটা আমার এরিয়াতে নাই, এটা আমি বললাম একটু আগে, যেটা জন্য আমার মাল্টিপল এরিয়াতে আমার কন্ট্রিবিউশন করতে হচ্ছে। সাইকোলজিক্যাল যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলে আমার কথা মানে ইনফরমেশন গুলো আমার জানতে হচ্ছে, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে রিসার্চ বেস প্রজেক্ট যেগুলো। সাকিব কে? সাকিব শুনতে পাচ্ছ? সাজ্জাদ স্যার হোস্ট কি আপনি? না, সরোয়ার ভাইকে হোস্ট করা আছে। সাকিব, প্লিজ মিউট ইউর মাইক্রোফোন প্লিজ। আচ্ছা, এতে না কিছু করতে পারো যে মিটিং এ আসছো। ওকে,
রিসার্চ বেস প্রজেক্টে, রাইট? এখন আমরা একটু সফটওয়্যার বেস কোন প্রজেক্টে আমরা দেখি যে সফটওয়্যার বেস প্রজেক্টের ক্ষেত্রে আমার ম্যাপিংটা কিরকম হবে। An e-commerce site offers global reach, convenience, cost efficiency, and personalized experience, empowering business to thrive in a digital marketplace. আচ্ছা স্যার, হোস্ট হিসেবে তো কেউ একজন আছে না? তোরা ভাই কি লাইনে আছেন? স্যার আপনি কষ্ট করে একটু কন্টিনিউ করেন, আমি দেখি সৌরভ ভাইকে ফোন দিয়ে ওটাকে মিউট করাই। স্যার আসি তো। স্যার ওই যে ওই সাকিব ছেলেটা আনমিউট করে দেন তো, ওকে ওকে মিউট করে দেন। আচ্ছা ঠিক আছে। সো সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের একটা ই-কমার্স সাইট আর কি, ই-কমার্স সাইটে একটা প্রজেক্ট, ঠিক আছে? এই প্রজেক্টের অবজেক্টিভটা কি? 24/7 শপিং ফ্রম কনভিনিয়েন্স, এক্সপ্যান্ড মার্কেট রিচ, এনহ্যান্স কাস্টমার এক্সপেরিয়েন্স, optimize operations, drive sales, ensure data security, support sustainability, foster loyalty through personalized service and innovation technologies. তার মানে সিম্পল একটা ই-কমার্স ওয়েবসাইট, ঠিক আছে? ই-কমার্স ওয়েবসাইট যেখানে আমার কিছু ফিচার এখানে ডিসকাস করা হয়েছে। তাহলে এরকম টাইপ অফ সফটওয়্যারের ক্ষেত্রে আমরা কিভাবে কমপ্লেক্সিটি প্রবলেমটাকে অ্যাড্রেস করতে পারি, ঠিক আছে? যেমন ধরো ক্রিটিক্যাল চ্যালেঞ্জেস, ই-কমার্স চ্যালেঞ্জেস ইনক্লুড ইন্টেন্স কম্পিটিশন, building trust, logistic inefficiency, cyber security threat, okay? Then meeting customer expectation, managing inventory, okay? Then high market cost, staying updated with technologies, ensuring website performance, sustainability, eco-friendly practice. So এই জিনিসগুলো হচ্ছে তোমার ক্রিটিক্যাল চ্যালেঞ্জেস। তাহলে কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস এখান থেকে কিভাবে পাবো? যেমন আমরা জানি যে স্পিড এবং সিকিউরিটি, ঠিক আছে? যদি তুমি সিকিউরিটিটা ইনশিওর করতে যাও তাহলে তোমার অনেক টাইপ অফ প্রোটোকল তোমার অ্যাপ্লাই করতে হবে, এবং এগুলো অ্যাপ্লাই করলে কি হবে, তোমার হয়তো বা স্পিডটাকে একটু কম্প্রোমাইজ করতে হবে, যে আমার ডাটা লোড হইতে গেলে আমার হয়তো বা কোনো একটা ভেরিফিকেশন করতে হচ্ছে, ঠিক না? যেটা সচরাচর আমরা দেখতেছি যে কোনো একটা ওয়েবসাইটে যখন আমরা যাই তখন আমাদের ভেরিফাই করতে হয় যে আমরা আসলে হিউম্যান, রাইট? তাহলে এরকম টাইপ অফ জিনিসপত্র কি করতেছে, তোমার ওয়েবসাইটের স্পিডটাকে, তোমার কন্টেন্ট লোডের যে স্পিডটা এটাকে কম্প্রোমাইজ করতেছে। দ্যাট মিনস এখানে আমাদের একটা কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস আছে। তাহলে এটাকে কিভাবে মিটিগেট করা যায়, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে তুমি কাজ করতে পারো, বা এটার জন্য তুমি হচ্ছে সিকিউরিটিটাকে চুজ করা যায়, হ্যাঁ সিকিউরিটি এখানে ইনশিওর করতে হবে, ওকে? এটাকে কনসিডার করে তুমি কম্প্রোমাইজ করলে কি স্পিডের উপর, ওকে? এই জিনিসটা হচ্ছে কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস আমরা এখানে অ্যাড্রেস করতে পারি, ওকে? দেন আবার কস্ট এফিশিয়েন্সি, কস্টিং, আমার এই প্রজেক্টের ক্ষেত্রে কস্টটাকে আমি কনসিডার করতেছি না, রাইট? কস্টটাকে আমরা হচ্ছে যেমন ধরো যে কস্ট বেশি হয়ে যাচ্ছে, তো তাহলে আমি কোনো একটা ফিচারকে কম্প্রোমাইজ করতেছি, এরকমও রিকোয়ারমেন্ট কিন্তু আসতে পারে, ঠিক আছে? যে আমার এটার কস্ট বেড়ে যাবে, দ্যাটস ওয়াই আমরা এখানে কম্প্রোমাইজ করতেছি, অথবা কোনো একটা ফিচার আমার অ্যাড করলে আমার এই 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 প্রজেক্টের ইয়েটা অনেক বেড়ে যায়, অ্যাকসেপ্টেবিলিটি বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমার এই ফিচারটা লাগবেই, যদিও আমার এখানে কস্ট বাড়তেছে। বুঝতে পারছো? এখানে একটা কনফ্লিক্ট আছে যে আমার কস্টের সাথে আমার হচ্ছে ফিচার, যে ফিচারটা আমি অনেক কস্টলি সেটাকে আমি অ্যাকোমোডেট করতেছি, বাট কম্প্রোমাইজ করতেছি হচ্ছে আমার কস্ট বাড়তেছে, সেটাকে আমি কম্প্রোমাইজ করতেছি। সো এটার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্রবলেম কি কি ম্যাপ করা যায় এই ই কমার্সের ক্ষেত্রে? EP1 আমাদের ম্যাপ করতেই হবে, EP1, EP2, EP3, EP4 এন্ড EP7। এই কয়টা কিভাবে আমরা অ্যাড্রেস করলাম বা এই কিভাবে অ্যাড্রেস করতে পারি, এই জিনিসটা একটু দেখি। EP1 কিভাবে আমরা করলাম এখানে অ্যাড্রেস, প্রজেক্ট রিকোয়ার স্টাডি অফ এক্সিস্টিং ই-কমার্স উইথ সিমিলার গোলস। দ্যাট মিনস আমার এক্সিস্টিং সিস্টেমগুলোকে কি স্টাডি করতে হচ্ছে, আমার যদি কোনো ইনোভেটিভ বা কোনো একটা ইউনিক ফিচার অ্যাড করতে হয়, বিকজ আমাদের এখানে একটা কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস আমরা দেখছি যে মার্কেটের ডিমান্ডটা, ঠিক আছে? মার্কেটে কি টেকনোলজিস আছে, কি ফিচার অ্যাভেলেবল আছে, তুমি কি ফিচার একটু
ইন্ট্রোডিউস করতে চাচ্ছ। এটা জানতে হলে তোমার কি করতে হবে, মার্কেট স্টাডি করতে হবে। তো মার্কেটে আমার কি কি কমার্স আছে ওইটা স্টাডি করতে হচ্ছে। দ্যাট মিনস আমার লিটারেচার করতে হচ্ছে, অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হচ্ছে। সেটা হচ্ছে K8। ডাটাবেস ডিজাইন এন্ড ডাটা সিকিউরিটি, সেটা আমার স্পেশালাইজড নলেজ লাগবে ডাটাবেস ডিজাইন করার জন্য, রাইট? তাহলে ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল লাগবে, স্পেশালাইজড নলেজও লাগবে আমার। ওকে, ওয়েব বেসড ফ্রন্ট এন্ড, সেটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস এন্ড ইন্টিগ্রেশন অফ ডিফারেন্ট কম্পোনেন্টস, এটা হচ্ছে আমার ডিজাইন, ইঞ্জিনিয়ারিং ডিজাইন এন্ড ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস, এই দুইটাই আমার লাগতেছে। তাহলে আমাদের যেহেতু নলেজ গুলা লাগতেছে এই জায়গায়, দ্যাট মিনস আমি EP1 কে কারেক্টলি এখানে ম্যাপ করতে পারবো। ওকে, নেক্সট হচ্ছে EP2, কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস। এখানে ব্যালেন্সিং স্পিড উইথ সিকিউরিটি, স্কেলেবিলিটি উইথ কাস্টমাইজেশন। ওকে, দেন লো কস্ট উইথ হাই কোয়ালিটি, এটা একটা আমাদের কনফ্লিক্ট, রাইট? যে আমার কোয়ালিটি বাড়াইতে গেলে আমার কস্টিংটা বেড়ে যায়। এটা তোমার চ্যালেঞ্জ যে লো কস্টে তুমি হাই কোয়ালিটি সফটওয়্যার ডেভেলপ করতে পারো। ঠিক আছে, যেমন স্পিডকে কনসিডার করে, স্পিডকে যদি আমি কম্প্রোমাইজ করি আমার সিকিউরিটির জন্য কম্প্রোমাইজ করতে হতে পারে। বাট সেটাকে তুমি কিভাবে মিটিগেট করতে পারো? আমরা তো কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস মানে দুইটাই আমি পাশাপাশি রাখতে পারছি এরকম না, একটাকে আমার কম্প্রোমাইজ করতে হচ্ছে কম আর বেশি। সো এটা যেহেতু আছে, আমরা অবভিয়াসলি বলতে পারি যে আমাদের এখানে রেঞ্জ অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস যে অ্যাট্রিবিউটটা আছে এটাকে আমরা ম্যাপ করতে পারি। নেক্সট হচ্ছে ডেপথ অফ অ্যানালাইসিস রিকোয়ার্ড। তার মানে আমাদের EP3 কে আমরা ম্যাপ করছি এই জায়গায়। তাহলে ডেপথ অফ অ্যানালাইসিস রিকোয়ার্ড হচ্ছে যে আমাদের আমাদের কোনো ক্লিয়ার ফ্রেমওয়ার্ক নাই, যেটা দিয়ে আমি ডিউ টু দ্য ডাইভার্সিটি এন্ড ভেরিয়েশন অফ ই-কমার্স ওয়েবসাইট রিকোয়ারিং ইন-ডেপথ অ্যানালাইসিস টু সিলেক্ট দ্য বেস্ট অপশন। তার মানে অনেকে অনেক মডেল ইউজ করতেছে, রাইট? তোমার বেস্ট মডেলটাকে বাই করতে হবে। মানে বেস্ট মডেল বলতে বোঝাচ্ছি বিজনেস মডেল হতে পারে, বেস্ট ফ্রেমওয়ার্ক হতে পারে। ঠিক আছে, যে বেস্ট ফ্রেমওয়ার্কটা কোনটা এটাতে আমি এটা ডেভেলপ করব, এটাও হতে পারে। ওকে, বেস্ট মডেল আমরা জানি ই-কমার্সের অনেকগুলো টাইপ আছে, B2B আছে, B2C আছে, রাইট? তাহলে তুমি বেস্ট তোমার যে ই-কমার্স তুমি চিন্তা করছো সেটা আসলে কোন মডেলের ক্ষেত্রে, বিজনেস মডেলের ক্ষেত্রে বেস্ট ফিট করে, ওইটা তুমি অ্যানালাইসিস করে বের করতেছো আর কি। ওকে, ফ্যামিলিটি অফ ইস্যুস। সো অ্যাজ এ CSE গ্রাজুয়েট তুমি আসলে বিজনেস মডেলগুলো নিয়ে আসলে ডিল অত বেশি করো নাই, ঠিক না? যে ই-কমার্স যদি বুঝতে হয়, ইউনিক বিজনেস প্রপোজিশন তোমার যদি দিতে হয়, ইউনিক সেল প্রপোজিশন যদি তোমার দিতে হয়, তাহলে তোমার বিজনেস রিলেটেড কিছু স্টাডি তোমার করতে হচ্ছে ই-কমার্স নিয়ে। ওকে, অ্যাডিশনাল, যে অ্যাপার্ট ফ্রম ইয়োর CSE নলেজ। ওকে, তোমার CSE যে নলেজটা আছে ওটার বাইরেও তোমার কিছু স্টাডি করতে হচ্ছে। ইন দ্যাট কেস এটা ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস এই অ্যাট্রিবিউটটাকে ম্যাপ করতে পারে EP4, যেহেতু আমার CSE এর বাইরেও আমার কিছু নলেজ গ্যাদার করতে হচ্ছে। নেক্সট হচ্ছে EP7, ইন্টারডিপেন্ডেন্স। অবভিয়াসলি আমরা বিভিন্ন মডিউলে কাজ করব, রাইট? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হবে, সফটওয়্যার ডিজাইন হবে, কোডিং হবে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হবে। তো এই সবগুলা মিলে হচ্ছে তোমার সফটওয়্যারটা ডেভেলপ হবে। তাহলে এটা একটা প্রবলেম মাল্টিপল সাব সিস্টেম মিলে সলিউশনটা আসতেছে। দ্যাটস ওয়াই আমরা ইন্টারডিপেন্ডেন্স যে অ্যাট্রিবিউটটা আছে এটাকে ম্যাপ করতে পারতেছি। নেক্সট হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস। ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস, এখানে দুইটা অ্যাক্টিভিটিসকে আমরা ম্যাপ করছি, ঠিক আছে? তো মাল্টিপল যেহেতু বলছে, তো দুইটাকে আমরা ম্যাপ করতে পারছি, একটা হচ্ছে EA1 আর EA2। ঠিক আছে, একটা হচ্ছে কি প্রজেক্ট নিডস টু এনগেজ ডাইভার্স রিসোর্সেস ইনক্লুডিং পিপল, ইনফরমেশন এন্ড টেকনোলজি। সো আমার যে প্রজেক্টটা আমরা করছি সেখানে আমাদের ডাইভার্স পিপল ইনভলভমেন্ট ছিল। আমি কিছু স্মল, যারা স্মল বিজনেস করে, অনলাইন বিজনেস করে, তাদের সাথে আমি হয়তো বা একটা ইন্টারভিউ কন্ডাক্ট করছি, তাদের সাথে আমি মিটিং করছি, মিটিং করে রিকোয়ারমেন্ট নিয়ে এসে আমি এটা বানাইছি। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে ডিসকাস করতে পারি এই EA1 এর জাস্টিফিকেশনে। Then a good level of interaction is needed among the users and stakeholders and also the business personnel. তাহলে আমাদের এখানে লেভেল অফ ইন্টারেকশন এই অ্যাক্টিভিটিসটাও আমরা এখানে অ্যাড করতে পারি। ওভারঅল হচ্ছে আমাদের CEP and CA, আমি একটা চ্যাপ্টার 5টা আমি দেখাবো, চ্যাপ্টার 5টা একটু দেখাই তোমাদের। সো ওভারঅল CEP এবং CA যে বেসিক কনসেপ্টটা ছিল সেটা মোরলেস কভার করা হয়েছে। CEP তোমরা অলরেডি কিছুটা হয়তো বা কনসেপ্ট তোমাদের ছিল, আশা করি কিছু কিছু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে এই সেশনের মাধ্যমে। একটা জিনিস আমি দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের যে চ্যাপ্টার 5টা আছে, চ্যাপ্টার 5
কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা যারা আর কি ম্যানেজমেন্ট সিস্টেম বেসড ওয়েব বেসড প্রজেক্ট দিচ্ছিলাম আর কি, স্কুল কলেজ অ্যাডমিন বা ডিজিটাল ড্যাশবোর্ড প্যানেল, তো স্যার আমরা তো র ডাটা নিজেরা ক্রিয়েট করে করে প্রজেক্ট টেস্ট করতেছি, সেই ক্ষেত্রে আমরা ডাটা অ্যানালাইসিসটা আসলে কিভাবে দেখাবো? বুঝিনি, আবার একটু বলো তো প্রজেক্টে। স্যার মানে আমরা যারা আর কি স্কুল কলেজ বা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েব বেসড প্রজেক্ট করছিলাম, তো আমরা তো র ডাটা নিয়ে কাজ করতেছি, মানে নিজেরা ডাটা ক্রিয়েট করে করে প্রজেক্ট টেস্ট করতেছি যে প্রজেক্ট আসলে ওয়ার্ক হচ্ছে কিনা। সেই ক্ষেত্রে না না আমরা না ডাটা না না ডাটা অ্যানালাইসিসটা এখানে কিভাবে দেখাবো? ডাটা অ্যানালাইসিস সব জায়গায় তো তোমার লাগবে না। তোমার প্রজেক্ট ডেভেলপ করতে কি ডাটা অ্যানালাইসিস লাগতেছে? তোমার এই প্রজেক্টের ক্ষেত্রে তুমি আহ, আসলে তুমি একটা সফটওয়্যার ডেভেলপ করতেছো, একটা ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতেছো, সেখানে তো তোমার ডাটা অ্যানালাইসিস পার্ট কেন আসবে, এটা আগে বলো। স্যার এই যে রিপোর্টে লেখা আছে ডাটা কালেক্ট বা এরকম কি, সেই জন্য তোমার জন্য তো ফরম্যাটে। ওখানে অবলিক দেওয়া আছে, ডাটা কালেকশনের জায়গায় তো অবলিক দিয়ে আরো কিছু লেখা আছে, এগুলো পড়ো না কেন? ওই জায়গায় শুধু সবার জন্যই টেমপ্লেটটা হচ্ছে কি ইন জেনারেল সবার জন্যই বানানো, ঠিক না? সো এখানে কেউ রিসার্চ করবে তার জন্য ডাটা অ্যানালাইসিস, তোমার জন্য এটা নাই বলে যে এটা তোমার জোর করে ইয়াতে আনতে হবে তোমার প্রজেক্টে, তা তো না। ঠিক আছে, ইউ ঠিক ক্যান আছে। মডিফাই। ওকে, এখানে আরো কিছু দেখবো অবলিক দিয়ে লেখা আছে, আমার এখন রিকল করতে পারতেছি না, কিন্তু কিছু লেখা আছে যতটুকু আমার মনে আসতেছে আর কি। স্যার রিপোর্টের ক্ষেত্রে কি কোনো জিনিস বাদ দেওয়া যাবে অথবা অ্যাড করা গেলে তো সমস্যা নাই, তাই না? বাদ দেওয়া যাবে না, চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না, এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে কিছু কিছু সাব সেকশন আছে যেখানে তোমার অলরেডি সাব সেকশন গুলার নামগুলোতে অবলিক দেওয়া আছে, যেমন কিছু চ্যাপ্টারের নাম আমি যতটুকু রিকল করতে পারতেছি মেথোডোলজির জায়গায় রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসও দেওয়া আছে, ঠিক না? দুইটাই দেওয়া আছে, মেথোডোলজি অবলিক রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস খুব সম্ভব। ওকে, তাহলে তুমি যদি প্রজেক্টটা করতেছো এটা একটু বুঝাও যে তুমি যদি রিসার্চ করো তাহলে কোনটা ইউজ করবা, আর যদি তুমি প্রজেক্ট করো তাহলে কোনটা নিবা, এটা আমরা বুঝি কিনা? প্রজেক্ট করলে স্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, আর রিসার্চ করলে স্যার মেথোডোলজি। তাহলে এখানে তো তুমি ওই পোর্শনটা পুরাটাই বাদ দিয়ে দিবে না, ঠিক না? তুমি একটা পার্ট বাদ দিবে, এখানে অবলিক দিয়ে লেখাই আছে, যে টেমপ্লেটের মধ্যে অবলিক দিয়ে লেখাই আছে, তাহলে ওই জায়গাতে তুমি তোমার প্রজেক্টে যেটা তুমি যে কাজটা করতেছো, প্রবলেমটা সলভ করতেছো, সেটা কি অ্যাকচুয়ালি রিসার্চ বেসড প্রজেক্ট? রিসার্চ বেসড প্রজেক্ট হইলে তোমার দুইটাই আসতে পারে, যে আমার মেথোডোলজিও আছে, কিছু রিকোয়ারমেন্ট আমি অ্যানালাইসিস করছি, এটাও হইতে পারে, পসিবল। তাহলে সেই ক্ষেত্রে আমি সাবসেকশনে আমি দুইটা পার্ট রাখবো, একটা মেথোডোলজি পার্ট আর একটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস পার্ট। যার প্রজেক্ট ফুল ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছে তার মেথোডোলজি তো আসতেছে না, ঠিক না? সে এখানে জাস্ট খালি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটাকে ফোকাস করে লিখবে। স্যার বলো। স্যার আরেকটা ইয়ে ছিল চ্যাপ্টার 1 এ আমাদের ইন্ট্রোডাকশন, তো ওটার নিচেই মোটিভেশন, তার নিচে ছিল মেথোডোলজি। এখন এই মেথোডোলজি পার্টটা কি আমি আমি যেখানে কাজ করছি, যেমন চ্যাপ্টার 3 অথবা 4 এ হয়তো এরকম ইমপ্লিমেন্টেশন একটা পার্ট আছে, আমি কি মেথোডোলজিটা ওইখানে নিতে পারবো, নাকি আমার চ্যাপ্টার 1 এর ইন্ট্রোডাকশনে মেথোডোলজিটা রাখতে হবে? এটার জন্য অ্যাকচুয়ালি আমি ফার্স্ট কোশ্চেনটা করছিলাম, বুঝাইতে পারি না। মেথোডোলজি দুইটা জায়গায় আছে, একটা হচ্ছে চ্যাপ্টারে আছে আর একটা হচ্ছে সাবসেকশন আছে, এটা বলতেছো তো। সাবসেকশন কিছু কিছু ক্ষেত্রে প্রজেক্ট ওরিয়েন্টেড তুমি মডিফাই করতে পারো, ঠিক আছে? অবশ্যই এটা তোমার সুপারভাইজারের সাথে ডিসকাস করতে হবে। এখন তোমার প্রজেক্টটা কি এটা তো আমি জানি না, এখন আমি তোমাকে যদি বলি যে না মেথোডোলজি তুমি বাদ দাও, তাহলে তুমি যখন বাদ দিয়ে দিলা তোমার প্রজেক্টে আসলে এটা লাগতো, এটা তো আমি বলতে পারতেছি না। স্যার ওইটা বুঝছেন না, এটা বেস্ট সলিউশন তোমার সুপারভাইজার দিতে পারবে বেসড অন ইওর প্রজেক্ট, এটা আমি বুঝাইতে পারছি তোমাকে। ওকে স্যার। বুঝছো? আচ্ছা স্যার, স্যার, এই আমি প্রজেক্ট একটু বলি। ওয়াইজ ওকে, আমি একটু বলি। ও যেটা কোশ্চেন করেছে, হ্যাঁ চ্যাপ্টার 1 এও তোমার মেথোডোলজি বলে একটা পার্ট আছে, ওখানে শুধু তোমরা এক্সপ্লেন করবে যে কি ধরনের মেথড অ্যাপ্লাই করে তোমার এই রিসার্চটা বা প্রজেক্টটা কন্ডাক্ট করছে, দ্যাটস ইট। ওখানে ডিটেইলস কিছু থাকবে না। আর তোমার চ্যাপ্টার 4 এ গিয়ে তখন মেথোডোলজির ওখানে ডিটেইলস এভরিথিং, তুমি কি কি মডেল অ্যাপ্লাই করছো অথবা কি কি অ্যাপ্রোচ অ্যাপ্লাই করছো, দ্যাটস ইট। জাস্ট তোমার চ্যাপ্টার 1 এ জাস্ট একটা প্যারাগ্রাফে তুমি সামারি টানবা যে কি ধরনের মেথোডোলজি তুমি কি ধরনের অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে যাচ্ছ, দ্যাটস ইট। আপনি স্যার বুঝতে থ্যাংক ইউ পারছেন? স্যার। এবার জি স্যার, এবার বুঝছি স্যার, আমার কোশ্চেনটা অ্যাকচুয়ালি এইটাই। ঠিক আছে স্যার, প্লিজ কন্টিনিউ। কিন্তু এখানে একটা জিনিস যেটা সে মানে মেথোডোলজির জায়গায় তুমি ওয়ার্কফ্লো ইউজ করতে পারো। স্যার এটা তো আমাদের ইয়ে আছে যে আমরা যে সাবসেকশন গুলো আছে এগুলো আমি টাইটেল কিছুটা মডিফাই করতে পারি চ্যাপ্টার। হ্যাঁ হ্যাঁ, সাবসেকশন গুলো আমরা চাইলে
মানে রিনেম করতে পারি, বাট ওখানে Rename। আসলে রিমুভ করার কোনো সেকশন না, remove আমরা না। আপাতত রাখি নাই। হ্যাঁ হ্যাঁ, রিনেম Additional করতে এখানে পারি, করতে হবে। বাট আসলে রিমুভ করারও কি অপশন আমরা রেখেছি স্যার? কারণ স্ল্যাশ দেওয়া আছে, প্রজেক্ট থিসিস যে যাই করুক হ্যাঁ, তার হ্যাঁ, হ্যাঁ, রিকোয়ার্ড এটা আসলে টাইটেল দেওয়া ওখানে আছে। আছেই দেয়া, সে পাবেই জি, জি, জি। ওখানে। তারপরেও যদি মনে হয় যে এটা করতে হবে, কিন্তু সাবসেকশন বাদ দেওয়ার মতো এরকম নাই স্যার। এক্স্যাক্টলি। স্যার একটা কোশ্চেন ছিল। আমি একটু এটা দেখাইনি, এরপরে আচ্ছা স্যার শেষ করুন, তারপরে আমরা কোশ্চেন নেই। স্যারের প্রসেসটা শেষ করতে দেই আমরা, তারপরে আমরা কোশ্চেন নেব। তাহলে Thank you. এখানে আমাদের চ্যাপ্টার 5টা, থ্যাংক ইউ স্যার। এখানে হচ্ছে আমাদের চ্যাপ্টার 5টা হচ্ছে কিভাবে লিখবা তোমরা, এটা ডিটেইলস চ্যাপ্টার 5 অনুযায়ী লেখা আছে। ঠিক আছে, এত তো আমরা স্লাইডে দেখলাম। তো চ্যাপ্টার 5 এ তোমরা এরকম একটা প্রশ্ন তোমরা পাবা, এই যে নিচের যে লেখা আছে। আমার স্ক্রিনটা তো মনে হয় শেয়ার হচ্ছে। তাহলে আমরা চ্যাপ্টার 5 এ ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এন্ড ডিজাইন চ্যালেঞ্জেস এরকম একটা পার্ট পাবো। সেখানে আরো কিছু সাবসেকশন আছে, যেমন ইমপ্যাক্ট, সোসাইটাল ইমপ্যাক্ট, এনভায়রনমেন্টাল, এরকম কিছু একটা সাবসেকশন। এগুলো আগেই টেমপ্লেটে ছিল, আগের টেমপ্লেটে এগুলো অ্যাভেলেবল ছিল, এবং ওই সেকশনে কি কি লিখবো ওইটার ডিটেইলস বলা আছে। আমরা যেহেতু আজকে সিইপি নিয়ে কথা বলতেছি, সিইপি সাবসেকশনটা তোমরা পাবো হচ্ছে 5.4 এ। ওকে, 5.4 এ তোমরা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম নামের একটা সেকশন সাবসেকশন পাবে। ঠিক আছে, সো এখানেও আমি একটা সিনারিও বেসড ইয়ে নিছি, যাতে আমি এই চ্যাপ্টারটা বুঝাইতে পারি। যে এখানে একটা জিএনএন নিয়ে একটা প্রজেক্ট, ইনভেস্টিগেটিং নোবেল গ্রাফ নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার ফর এনহ্যান্সড ড্রাগ রিপারপাসিং প্রিডিকশন। এটা একটা প্রজেক্ট। ওকে, সো এই প্রজেক্টের আমরা কিভাবে কমপ্লেক্স প্রবলেমটাকে ম্যাপ করব। সো শুরুতে আমাদের সেকশনে চলে আসছি, সেকশনে এসে আমরা লিখতেছি কি, দেখো, দ্য রিসার্চ আন্ডারটেকেন ইন দিস থিসিস or in this project, title এটা constitute a complex problem. এটা আগে তোমার একটা ডিক্লারেশন দিলাম। It delves into the frontiers of machine learning and bioinformatics, requiring sophisticated analytical skill, management of highly complex and often incomplete data set, and the development of novel computational models. তাহলে কি কাজ করতেছো এরকম 1-2 লাইনে তুমি বুঝাই দিলা, এবং একটা স্টেটমেন্ট দেওয়া যে আমার এই প্রবলেমটা, যে টাইটেলটা আমি ফিক্স করছি সেটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। এটা একটা স্টেটমেন্ট তোমাদের ইউজ করা, এটা অনেক জায়গায় মিসিং পাই আমি। সো নেক্সট হচ্ছে আমরা একটা টেবিল পাই, ঠিক আছে, 5.4.1 এ। ওকে, 5.1 নাম্বার যে টেবিলটা, সেই টেবিলটাই আমরা কিন্তু স্লাইডে দেখে আসছি। সেখানে আমরা টিক মার্ক দিব। ওকে, এটা একটু কেন আমি বলতে দিচ্ছি, কারণ অনেকেই আমরা বুঝি না যে এই জায়গায় আমি কি টিক মার্ক দিব না জাস্টিফিকেশন দিব। অনেকের রিপোর্টে এটা পাওয়া গেছে যে এই জায়গায় সে ডিটেইলস লিখে রাখছে। অনেকেই হচ্ছে EP1 অ্যাকচুয়ালি কি, যেটা আমরা পড়ে আসছিলাম, EP1 এর ডেসক্রিপশনটা যেটা বায়েট তোমার ম্যানুয়ালে দিয়ে দিচ্ছে, ওইটাকে সে এখানে প্রিন্ট করে দিয়ে দেয়। কারণ চ্যাটজিপিটি তাকে প্রজেক্ট সেন্ট্রিক কিছু বলে না, সে তাকে বলে যে EP1 মানে হচ্ছে এটা, যেটা বায়েট বলা আছে, বায়েটের ম্যানুয়ালে বলা আছে, সে সেটাই কপি করে এখানে পেস্ট করে দেয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি তো সিস্টেমটা আসলে এটা না, অ্যাকচুয়ালি প্রসেসটা তো এটা না। এটা দেওয়া হয়েছে হচ্ছে তোমার এই প্রজেক্টে এটা ম্যাপ করে কিনা এটা বোঝানোর জন্য। ঠিক আছে, সো তুমি এখানে টিক মার্ক ইউজ করবা অনলি। যেই যে ইপি গুলা তোমার প্রজেক্টকে সাপোর্ট করে, সেই ইপি গুলাকেই তুমি এখানে টিক চিহ্ন দিবা। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা 7টাই দিতে পারি, বাট এটার পিছনে ভ্যালিড আমার রিজন থাকতে হবে। ওকে, যদি না থাকে, আমি টিক দিয়ে বসে থাকি, তাহলে কিন্তু আমার এটা অ্যাচিভ হবে না। ঠিক আছে, রংলি ম্যাপ হবে। নেক্সট হচ্ছে EP1 এর জন্য আমার অবশ্যই নলেজ প্রোফাইল K3, K4, 5, 6, 8 সবগুলাই থাকতে পারে, মাল্টিপলও থাকতে পারে, কোনোটা নাও থাকতে পারে। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে আমার কোনো একটা নাও থাকতে পারে। ওকে, সো ওইটা আমি টিক মার্ক দেবো। এটার ক্ষেত্রেও সেম, আমরা এখানে টিক মার্ক দেবো। এখানে কোনো জাস্টিফিকেশন আমরা লিখবো না। জাস্টিফিকেশন লিখবো কোথায়? 5.4.1.1 এখানে, আর এটার আন্ডারে আমরা জাস্টিফিকেশন অফ ইপি অ্যাট্রিবিউট ইনক্লুড করব। তার মানে এই যে প্রত্যেকটা ইপি আমি টিক দিয়ে আসছি, EP1, EP2, ঠিক আছে, 5 বাদে বাকি সবগুলোই আমরা টিক দিলাম। এগুলো আমরা এই জায়গায় লিখবো। EP1 ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড, এটা ওখানে লেখা আছে, এটা না লিখলেও হবে। EP1 ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড, এটা না লিখলেও হবে। জাস্ট তুমি লিখবা এই জায়গায় যে অ্যাকচুয়ালি তোমার এই প্রজেক্টটা কেন EP1 কে সাপোর্ট করে। ঠিক আছে, এই জিনিসটা তুমি এখানে বলে দিবে, যেমনটা আমরা স্লাইডে দেখে আসছি। ওকে,
নেক্সট হচ্ছে ইপি টু, সেটা হচ্ছে কি রেঞ্জ অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস। তাহলে আমার এখানে কি কি কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস আসছে এটা ফাইন্ড আউট করে আমরা বলে দিচ্ছি এই জায়গায় যে আমার মডেল কমপ্লেক্সিটি ভার্সেস ইন্টারপ্রিটেবিলিটি, এই দুইটার মধ্যে আমার কমপ্লেক্স কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস আছে। দেন আমাদের এখানে কম্পিটিশনাল কস্ট ভার্সেস স্কেলেবিলিটি, এইটার মধ্যে আমার কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস আছে। কিভাবে আছে সেটা আমরা বলে দিব। দেন ডেপথ অফ অ্যানালাইসিস রিকোয়ার্ড, এখানে আমাদের কিভাবে ইপি থ্রিটাকে আমি ম্যাপ করছি এটা বলে দিব। বেস্ট ওয়ে হচ্ছে এখানে অত ডিটেলস না লিখে এক দুই লাইন লিখবা, লেখার পরে তুমি যেই জায়গায় এই ডেপথ অফ অ্যানালাইসিসটা করছো তোমার রিপোর্টের মধ্যে সেটাকে তুমি এখানে রেফার করে দিবা। ইউ ক্যান সি, অথবা এখানে লিখে দিতে পারো ব্র্যাকেটে যে সেকশন অমুক, সেকশন 4 বা সেকশন 3, ঠিক আছে, অথবা চ্যাপ্টার 4, চ্যাপ্টার সাবসেকশন 3, এইভাবে তুমি একটা ব্র্যাকেটে লিখে দিতে পারো যাতে তোমার ইভালুয়েটর দেখে বুঝতে পারে বা তোমার যে এক্সামিনার দেখে বুঝতে পারে যে এই পোরশনে হচ্ছে সে এই ডেপথ অফ অ্যানালাইসিস রিকোয়ার্ডটা হচ্ছে ডিটেইলস বলবে আসছে, ঠিক আছে। সো এটা যাতে এনশিওর হয়। ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস, সেটাও কিভাবে তুমি ইন্টারপ্রেট করতেছো তোমার প্রজেক্টের মধ্যে সেটা তোমার বলতে হবে। যেহেতু জিএনএন নিয়ে কাজ করতেছে, এখানে ড্রাগ অ্যানালাইসিস নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। সো এটা যেহেতু সিএসসি ডোমেনে না, এটা মাল্টিপল ডোমেন থেকে আমার কি বলে নলেজ নিয়ে আসতে আসতে হচ্ছে। সো এই জিনিসটাকে এখানে লেখা, ওইভাবে এই জিনিসটা এখানে তুলে ধরা। এক্সটেন্ড অফ স্টেক হোল্ডার ইনভলভমেন্ট, এখানে মাল্টিপল স্টেক হোল্ডার ছিল, কারা কারা ছিল এটা লিখে দিতে পারো, এবং তাদের সাথে তুমি কি ইন্টারাকশন করছো এটাও লিখে দিতে পারো, ঠিক আছে। দেন ইন্টারডিপেন্ডেন্স, যেহেতু আমি মেশিন লার্নিং বা জিএনএন ডিপ লার্নিং নিয়ে কাজ করতেছি, সেই জায়গায় আমাদের মাল্টিপল সাবসিস্টেম আছে, আমার লেয়ার বাই লেয়ার কাজ করতে হচ্ছে, লেয়ারে কাজ করতে হচ্ছে, দেন ডাটা প্রিপ্রসেসিং করতে হচ্ছে, ঠিক আছে, ডাটা অ্যানালাইসিস করতে হচ্ছে, ওই জিনিসগুলো এখানে আমরা মেনশন করে দেব। এবং তার সাথে আমরা যদি পারি সেই সেকশনটা বা সাব সেকশনটা মেনশন করে দেওয়া, ঠিক আছে, চ্যাপ্টারটাকে মেনশন করে দেওয়া এই জায়গায়, যে আমরা ডিটেইলস যাতে আমার কম লিখতে হয়, যে আমার ফুল ডিটেইলস আমি না লিখে আমি সাব সেকশনটা বলে দিলাম, সেখানে আমার ডিটেইলস অলরেডি আছে। নেক্সট হচ্ছে আমার নলেজ প্রোফাইল ম্যাপিং। ইপি 1 যেহেতু আছে সেই ক্ষেত্রে আমার K3 কিভাবে আসছে, ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল তুমি কি নলেজটা ইউজ করছো, এখানে কোন কোন কোর্স থেকে তোমার নলেজটা আসছে। যেমন এখানে দেখো জিএনএন আমি ইমপ্লিমেন্ট করতে আমার অ্যালগরিদম কোর্সে একটু হেল্প লাগছিল, ওইখান থেকে কিছু নলেজ আমি পাইছি। ডাটা স্ট্রাকচার, কারণ এই মডেলটাকে তোমার প্রিপেয়ার করতে হয়েছে, পাইপলাইন প্রিপেয়ার করতে হয়েছে, প্রবাবিলিটি, লিনিয়ার অ্যালজেব্রা, ডাটা মাইনিং, মেশিন লার্নিং যে কোর্সটা আছে ওইটাকে তুমি রেফার করতে পারো, সেখান থেকে এই নলেজগুলো তুমি এখানে কাজে লাগাইছো। স্পেশালিস্ট নলেজ, ডিপ এক্সপার্টাইজ ইন মেশিন লার্নিং, জিএনএন থিওরি, অ্যাটেনশন মেকানিজম, অপটিমাইজেশন, বায়োইনফরমেটিক্স, নেটওয়ার্ক বায়োলজি, এই স্ট্যাটিস্টিক্যাল মডেলিং গুলো তোমার স্পেশালাইজড নলেজে পড়ছে, ঠিক না। এটা তোমার হয়তোবা এডিশনালি তুমি হইতে পারে এটা তোমার কোর্স থেকে আসছে, অথবা এটা তুমি এডিশনালি কোনো একটা কোর্স করছো, অথবা এডিশনালি তুমি কোনো একটা টিউটোরিয়াল থেকে এটা শিখছো, স্পেশালাইজড নলেজটা তুমি গ্যাদার করছো। যে কোনো ভাবেই হোক ওই টপিকটাকে এখানে রেফার করা। ইঞ্জিনিয়ারিং ডিজাইন, তুমি ইঞ্জিনিয়ারিং কি ডিজাইন ইউজ করছো, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস, তুমি কি এক্সপেরিমেন্টাল ডিজাইন করছো, স্ট্যাটিস্টিক্যাল ভ্যালিডেশন করছো, রেজাল্ট করছো, ভার্সন কন্ট্রোল করছো তোমার কোডের, তাহলে এই প্র্যাকটিস গুলো যদি তুমি ফলো করছো, বা রিসার্চ পেপার তুমি লিখছো, তাহলে তুমি রিসার্চ পেপার কি একটা প্র্যাকটিসকে তুমি ফলো করছো, ওকে। সো এই জিনিসগুলো তুমি এখানে মেনশন করা, ওকে। এই জিনিসগুলো হচ্ছে আমার এই নলেজগুলোকে এখানে মেনশন করা। দেন লিটারেচার রিভিউ, আমি অলরেডি এটা নিয়ে ডিসকাস করছি যে আমাদের জিএনএন ইয়া করার জন্য ড্রাগের বিভিন্ন এক্সিস্টিং লিটারেচার আমার স্টাডি করতে হয়েছে, যে অ্যাকচুয়ালি রিসার্চ গ্যাপটাকে ফাইন্ড আউট করার জন্য, ওইটাকে এখানে আমরা রেফার করে দেব যে লিটারেচার রিভিউ করা হয়েছে এখানে। এরপর আসতেছে ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস, এখানে 5টা কি ম্যাপ করা আছে, যেহেতু এই রিলেটেড আমার কিছু কন্ট্রিবিউশন আছে, বা তোমার বলে রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করে একটা সলিউশন দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে এখানে ইনোভেশনটাকেও ম্যাপ করা হচ্ছে, ওকে। আর তোমার রেঞ্জ অফ রিসোর্স অলরেডি আমাদের আছে, রেঞ্জ অফ রিসোর্স কি কি আমরা ইউজ করছি, ঠিক আছে, বায়োলজিক্যাল ডাটাবেস, ড্রাগ ব্যাংক, স্ট্রিং, এই সকল ডাটাবেস আমরা সার্চ করছি, এগুলা রিসোর্স আমরা ইউজ করছি। তোমরা ক্যাগেল ইউজ করো অনেকে, ঠিক আছে, এগুলো এখানে ইনক্লুড করতে পারো যে আমি এই রিসোর্সগুলো ইউজ করতেছি, ওকে। দেন লেভেল অফ ইন্টারাকশন, আমরা সুপারভাইজারের সাথে কোলাবোরেট করছি, একটা ইন্টারাকশন তো আমাদের আছে, ডিসকাশন উইথ দ্য পিয়ার্স ইন দ্য রিসার্চ ল্যাব, বিভিন্ন রিসার্চ ল্যাব আছে আমাদের, তোমরা যদি ল্যাবের তাদের মেম্বার আছো বা ল্যাবের মেম্বারদের সাথে তুমি ডিসকাস করছো, ল্যাবের
টিচাররা যারা আছে এদের সাথে তুমি ডিসকাস করছো এই জিনিসটা নিয়ে, এটাও হতে পারে। ডোমেন এক্সপার্টের সাথে তুমি কাজ করছো। আমাদের ফার্মাসি ডিপার্টমেন্ট আছে, তোমার এরকম দরকার হলে যে ফার্মাসি টিচার তোমার এই প্রজেক্টে কিছু ইনপুট দিচ্ছে, ওই জিনিসটাকে তুমি এখানে হাইলাইট করতে পারো। ইনোভেশন যেহেতু এটা কোর থিসিস ডেভেলপমেন্ট evaluation of novel GN architecture or methodologies, so এটা একটা ইনোভেটিভ ওয়ার্ক। কনসিকুয়েন্স অফ সোসাইটি এন্ড এনভায়রনমেন্ট, অবশ্যই আমাদের এখানে যেহেতু ড্রাগ রিপারপাসিং এ কাজ করতেছে সেহেতু এটা অবশ্যই সোসাইটাল একটা ইনপুট আছে, ঠিক আছে, এনভায়রনমেন্টাল একটা আছে, সো ওইটাকে এখানে মেনশন করা হয়েছে। ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস, যেহেতু এটা ডিফারেন্ট ডোমেনের, অবশ্যই আমি এটাকে ম্যাপ করতে পারি, ঠিক আছে, ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস। নেক্সট যেটা মোস্ট কমন, অনেকেই হচ্ছে প্রজেক্ট বেস ওয়ার্ক করে থাকে। প্রজেক্ট বেস প্রজেক্ট বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে সবগুলোই প্রজেক্ট, রিসার্চ বেস ওটা তো প্রজেক্ট, এটাও প্রজেক্ট। এই প্রজেক্টটা হচ্ছে তোমার ওয়েব বেস বা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এরকম টাইপ অফ প্রজেক্ট। ম্যানেজমেন্ট সিস্টেম যারা করতেছো, তাহলে এখানে একটা ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কথা বলা আছে, ডেভেলপমেন্ট অফ ইন্টিগ্রেটেড স্মার্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইউজিং আইওটি এন্ড অপটিমাইজ রাউটিং। তাহলে এখানে প্রজেক্টটা হচ্ছে কি ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে, স্মার্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট, আইওটি বেস এবং অপটিমাইজ রাউটিং। তাহলে এই প্রজেক্টের মেইন থিমটা কি, যে আমরা একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানাবো, সেখানে আমাদের ঢাকা শহরের ওয়েস্ট কিভাবে ম্যানেজ করা যায়, কোন জায়গায় ওয়েস্ট আছে এই জিনিসগুলো ডিটেক্ট করবে, ডিটেক্ট করে সে ওই ওয়েস্টটাকে ম্যানেজ করবে। তাহলে এখানে কমপ্লেক্স প্রবলেমটাকে কিভাবে আমরা ইন্ট্রোডিউস করতে পারি, শুরুতেই বললাম যে এখানে একটা স্টেটমেন্ট তোমার থাকতে হবে, শুরুতেই একটা ছোট প্যারা লিখবা, যেটাতে তুমি ডিক্লেয়ার করবা যে আমরা অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি হচ্ছে কমপ্লেক্স প্রবলেমটাকে অ্যাড্রেস করতেছি এই প্রজেক্টের মাধ্যমে। ওকে, তাহলে এই প্রজেক্টের ক্ষেত্রে আমাদের কি কি অ্যাড হবে, যেমন ডেপথ অফ নলেজ, রেঞ্জ অফ কনফ্লিক্ট রিকমেন্ডস, ডেপথ অফ অ্যানালাইসিস, দেন হচ্ছে এক্সটেন্ট অফ স্টেকহোল্ডার ইনভলভমেন্ট, ইন্টারডিপেন্ডেন্স। এখানে ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস, অ্যাপ্লিকেবল কোর্স, এই দুটো আমাদের এই প্রজেক্টে নাই থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমার মাল্টিপল আছে। ইপি 1 আমার মাস্ট থাকতে হবে এবং মাল্টিপল ইপি আছে, রাইট? এখানে আমার 5টা ইপি আমরা ম্যাপ করতে পারছি। নেক্সট হচ্ছে নলেজ প্রোফাইল, যেহেতু ইপি 1 আছে আমার এখানে নলেজ প্রোফাইল অবশ্যই ম্যাপ করতে হবে। এটা ক্ষেত্রে আমার লিটারেচার নাই, রিসার্চ লিটারেচার আমাদের নাই, ঠিক আছে, নাই থাকতে পারে। আমাদের এই নলেজগুলো আমরা ইউজ করে আমরা কমপ্লেক্স প্রবলেম অ্যাচিভ করতে পারছি। ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড নলেজ অফ এমবেডেড সিস্টেম, আইওটি নিয়ে আমাদের কাজ করতে হয়েছে, যেহেতু ওয়্যারলেস কমিউনিকেশন নিয়ে কাজ করতে হয়েছে, ক্লাউড কম্পিউটিং, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আমাদের কাজ করতে হয়েছে, অ্যালগরিদম ডিজাইন, এটার নলেজ আমি এখানে অ্যাপ্লাই করছি, ওয়েব মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আমার এখানে দেওয়া লাগছে, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিআইএস, এটা নিয়েও আমার এখানে এই নলেজটা আমাদের অ্যাপ্লাই করতে হয়েছে। ওভারঅল আমরা ইপি 1 কে দ্যাটস হাউ আমরা ম্যাপ করতে পারতেছি। কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস, কস্ট অফ সেন্সরস এন্ড অ্যাকুরেসি, যেটা বলতেছিলাম যে আমার এরকম কোন একটা সেন্সর কিনতে হচ্ছে যেটা আমার কস্টটাকে করতেছে, বাট এটা আমার অ্যাকুরেসিটা এনশিওর করতেছে। তাহলে আমি কি অ্যাকুরেসিটাকে কম্প্রোমাইজ করব কস্টের জন্য, নাকি কস্টটাকে কম্প্রোমাইজ করব অ্যাকুরেসির জন্য? এরকম টাইপ অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস তোমার এখানে থাকতে হবে। এটা এমন না যে 4, 5টা 10টা থাকতে হবে, কিন্তু যতগুলি আছে এটাকে ফাইন্ড আউট করা, ঠিক আছে, মিনিমাম যা থাকি আর কি, থাকলেই আমরা এটাকে ম্যাপ করতে পারতেছি কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস। ওকে, যেমন ব্যাটারি লাইফ অফ সেন্সরস এন্ড ডাটা ট্রান্সমিশন ফ্রিকোয়েন্সি, এটাও একটা কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস। ওকে, দেন ডাটা সিকিউরিটি এন্ড ডাটা সিস্টেম অ্যাক্সেসিবিলিটি, এই দুইটা, প্রোটেক্টিং কালেক্টেড ডাটা while providing necessary access to municipal workers and administrators। তার মানে আমার এখানে অ্যাক্সেসও দিতে হবে, আবার ডাটা সিকিউরিটিও এনশিওর করতে হবে। ওকে, নেক্সট আসছে EP3, depth of analysis required, sensor data can be faulty, affected by environmental factors, sensor obstruction, এটা হতে পারে। তো predicting yield rates accurately based on historical data involves statistical analysis। তার মানে এখানে আমার স্পেসিফিকলি কোনো সলিউশন নাই, ঠিক আছে না, যে ডেপথ অফ নলেজ ডেপথ অফ অ্যানালাইসিস, এখানে বলা হয়েছে যে নো অবভিয়াস সলিউশন। তার মানে আমার এখানে স্পেসিফিক সলিউশন নাই, ওকে, যে এটা ইউজ করলে আমার কাজ হয়ে যাচ্ছে। এখানে আমার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসও দরকার হতে পারে, হিস্টোরিক্যাল ডাটা নিয়ে আমার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে বের করতে হতে পারে, ঠিক আছে। সো এই কারণে আমরা এটাকে ম্যাপ করতেছি এই জায়গায়। দেন এক্সটেন্ট অফ স্টেক হোল্ডার ইনভলভমেন্ট, অবশ্যই আমার এটার জন্য মিউনিসিপ্যাল অথরিটির কাছে যেতে হচ্ছে, ওয়েস্ট কালেকশন ট্রাক ড্রাইভারদের সাথে কথা বলতে হচ্ছে, সিটিজেন যারা আছে
আশেপাশের লোকজন তাদের সাথে কথা বলতে হয়েছে, সেন্সর হার্ডওয়্যার ভেন্ডরদের সাথে আমার ইন্টারঅ্যাক্ট করতে হয়েছে কম্পোনেন্টের জন্য। ওকে, সো এখানে এটা হইতে পারে যে তোমার অন্য ডিপার্টমেন্ট, যেমন ট্রিপলি ডিপার্টমেন্ট তোমাকে এটাতে অ্যাসেস করছে, ট্রিপলি ডিপার্টমেন্টে তুমি এটা নিয়ে একটু কাজ করছো, ট্রিপলি আর তোমার সাথে interact করতেছে, এটাও হইতে পারে, ওইটাও তুমি এখানে উল্লেখ করতে পারো। ইন্টারডিপেন্ডেন্স অবশ্যই এখানে আমাদের মাল্টিপল সাবসিস্টেম আছে, দ্যাটস ওয়াই আমরা ইন্টারডিপেন্ডেন্সটাকে ম্যাপ করতে পারতেছি। সো নলেজ প্রোফাইলের ক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল আমরা ইউজ করতেছি এই জায়গায়। কি কি ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল লাগতেছে? আন্ডারস্ট্যান্ডিং অফ ইলেকট্রনিক্স, বেসিক মেকানিক্স, ওকে, কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে কাজ করতে হবে তোমার, সো ওই নলেজটা তোমার এখানে লাগবে। ডাটাবেস প্রিন্সিপাল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল, এই নলেজগুলো তোমার এখানে অ্যাপ্লাই করতে হবে। আরেকটা হতে পারে ডেভেলপমেন্ট, যে সফটওয়্যার ডেভেলপ, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, সেটা আসবে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিজাইন। ডিজাইনের ক্ষেত্রে আমার আর্কিটেকচার চলে আসছে এখানে, আইওটি নেটওয়ার্ক ডেভেলপমেন্ট, ডাটাবেস স্কিমা ডিজাইন, এপিআই ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন, ঠিক আছে, ড্যাশবোর্ড, অ্যালগরিদম ডিজাইন ফর রাউট অপটিমাইজেশন। সো এই নলেজটা আমার এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। স্পেশালাইজ নলেজ হিসেবে আমাদের আইওটি প্রোটোকল গুলো অ্যাপ্লাই করতে হচ্ছে, এমবেডেড প্রোগ্রামিং এ আমার শিখতে হচ্ছে অ্যাডিশনাল স্পেশালাইজ নলেজ হিসেবে। ক্লাউড প্ল্যাটফর্ম এটা নিয়ে আমার কাজ করতে হচ্ছে, তো এটা নিয়ে আমার এডব্লিউএস আমাদের এখানে কিন্তু তোমার আলাদা মাইক্রো ক্রেডেনশিয়াল কোর্স হিসেবে লঞ্চ করে, ঠিক না, এটা রেগুলার কোর্স হয় না, তো স্পেশালাইজ নলেজ গুলো আমার এখান থেকে গ্যাদার করতে হচ্ছে। ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস, প্রোটোটাইপিং, হার্ডওয়্যার সফটওয়্যার, অ্যাজাইল ডেভেলপমেন্ট মেথোডোলজিস, এটা তুমি ডেভেলপমেন্টে অ্যাপ্লাই করছো। টেস্টিং গুলো তুমি অ্যাপ্লাই করতেছো, ঠিক আছে, যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাচ্ছে তাদের ক্ষেত্রে তো এগুলো আসছে, টেস্টিং পার্ট তো তোমার থাকবে। ডেপ্লয়মেন্ট স্ট্র্যাটেজিস তোমার আছে, ভার্সন কন্ট্রোল, গিটহাব ইউজ করতেছো তোমরা, ঠিক আছে, যে প্রজেক্ট ডেভেলপমেন্টের জন্য। প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি তুমি ইউজ করে থাকো, ওই জিনিসগুলো এখানে আমাদের অ্যাড্রেস করতে হবে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে। দেন আসছে ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস, যেহেতু আমরা এখানে ইনোভেটিভ একটা সলিউশন দিতে যাচ্ছি আইওটি ডিভাইসের নিয়ে, তাহলে ইনোভেশনটাকে এখানে ম্যাপ করা হয়েছে। দেন রেঞ্জ অফ রিসোর্সেস, রিসোর্স কি কি ইউজ করতেছি, লেভেল অফ ইন্টারাকশন অবশ্যই আছে। দেন কনসিকুয়েন্স অফ সোসাইটি, অবশ্যই ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের একটা কনসিকুয়েন্স আছে সোসাইটি এবং এনভায়রনমেন্টাল মধ্যে। তাহলে এই তিনটাকে আমরা ম্যাপ করছি, তাহলে এই তিনটা জাস্টিফিকেশন আমাদের দিতে হবে। রেঞ্জ অফ রিসোর্সেস, কি কি রিসোর্স আমি ইউজ করছি, তাহলে মাল্টিপল রিসোর্সের কথা বলে তুমি যে জায়গায় যে সেকশনে তুমি ডিটেইলস দিকে আসছো তোমার হার্ডওয়্যার এবং সফটওয়্যার যেই যে আমার এই হার্ডওয়্যার মেজর যে হার্ডওয়্যার কম্পোনেন্ট এগুলা ইউজ করা হয়েছে এই জায়গায়। ওকে, লেভেল অফ ইন্টারাকশন, তুমি যে মাল্টিপল হার্ডওয়্যার ইন্টিগ্রেট করছো, সাথে তোমার সুপারভাইজারের সাথে তুমি কন্ট্যাক্ট করছো, মিউনিসিপাল সাথে তুমি কন্ট্যাক্ট করছো, এই জিনিসগুলো এখানে আমাদের মেনশন করতে হবে। ইনোভেশনের ক্ষেত্রে আমাদের কাস্টমাইজিং, ডেভেলপিং এ নোবেল রাউটিং অ্যালগরিদম, যেহেতু এখানে রাউট অপটিমাইজেশনের কথা ছিল, দ্যাটস ওয়াই এখানে ইনোভেশনটা অ্যাপ্লিকেবল হয়েছে, যে এরকম কোনো সিস্টেম হয়তো পাওয়া যায় নাই ব্যাকগ্রাউন্ড স্টাডিতে যেখানে আর কি অপটিমাইজ রাউটিং কাজ করে আর কি। কনসিকুয়েন্স ফর সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট, সোসাইটাল কি, যে আমার আরবান ক্লিননেস এটা আমি এনশিওর করতে চাচ্ছি, এটা আমার সোসাইটাল ইমপ্যাক্ট। এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট কি, তুমি যেহেতু ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছো, যেহেতু রাউট অপটিমাইজ করতেছো, তার মানে ইনডিরেক্টলি তুমি কিন্তু CO2 ইমিশনকে কমাই দিচ্ছ, ঠিক না, যে আমার অপটিমাইজ ওয়েতে যখন ট্রাকগুলো চলাচল করবে কার্বন ডাই অক্সাইড কম নির্গত হবে, এই জিনিসটাকে এখানে মেনশন করা হয়েছে। ওকে, সো এই হচ্ছে একটা প্রজেক্ট এবং একটা রিসার্চ বেসড প্রজেক্ট, দুইটার চ্যাপ্টার 5 কিভাবে অ্যাড্রেস করবা, কিভাবে লিখবা। ওকে, সো আমরা যে ভুলগুলা করি ভুলগুলা দিয়ে আমি শুরু করছি, যে ভুলগুলা যাতে তোমরা এই ব্যাচটা যাতে না করো এবং এটা যাতে কন্টিনিউ না হয়। কারণ তুমি একটা রিপোর্ট ভুলভাবে করলে হয় কি, তোমার যে জুনিয়র সেও তোমার কাছ থেকে হয়তো বা এটা কালেক্ট করে, পরে হয় কি এটা কন্টিনিউ হয়। ওকে, সো আমরা এই জিনিসটা সূত্রপাত যাতে না হয়, এই ব্যাচটা যাতে না হয়, 61 যাতে না হয়, ঠিক আছে। সো 61 ব্যাচে যারা আসো তারা অবশ্যই এটা ফলো করবা, যে চ্যাপ্টার 5টা একটু কেয়ারফুলি লিখবা এবং এটা অবশ্যই তোমার সুপারভাইজার যাতে মনিটর করে। তুমি যদি সামহাও এটা স্কিপ হয়ে যায়, তোমার সুপারভাইজারের অনেক সময় হইতেই পারে, ঠিক আছে, তাও তুমি যাতে এটা সুপারভাইজারকে দেখায় নয় যে যেটা লিখছি স্যার এটা ঠিক আছে কিনা, আমার প্রজেক্টের সাথে আসলে এই দিকগুলো যায় কিনা, আমার প্রজেক্টের সাথে এই অ্যাক্টিভিটিস গুলো যায় কিনা, অন্তত এতটুকু চেক করে নাও। দেন জাস্টিফিকেশন গুলো একটু যাতে স্যার দেখে দেয়, ঠিক আছে। হয়তোবা তুমি একটু ভুল লিখতেই পারো, ঠিক না,
হ্যাঁ, এটা কারেকশনের জন্যই তো তোমার সুপারভাইজার আছে। সো তুমি সুপারভাইজার কাছে যাও, যে এই জিনিসটা একটু কারেক্ট করে নিয়ে আসো যদি তুমি না বুঝো। আর যদি তুমি লিখে একদম পারফেক্ট লিখতেই পারো, তারপরে তোমার সুপারভাইজার কাছ থেকে একটা একটা কনসার্ন নেওয়া, এটা যাতে তুমি করো। ওকে, তাহলে স্যার, আমার পার্ট এখানে শেষ, মানে চ্যাপ্টার 5 পর্যন্তই ছিল। চ্যাপ্টার 5, আর ডিফেন্স ছিল হ্যাঁ বলো। স্যার। এই যে ওয়েব পেজ যে প্রেডিকশনটা করতে হবে, এটা কি স্যার প্রি ডিফেন্স এ দেখাতে হবে নাকি ডিফেন্সের আগে নিয়ে যেতে হবে? তোমার কথা যারা রিসার্চ বেস প্রজেক্ট আছে তাদের যে একটা প্রেডিকশন দেখাইতে হবে, এটা কিভাবে ডিজাইন করবে? তো ডেপ্লয়মেন্টের কথা বলতেছে স্যার। হ্যাঁ, ডেভেলপমেন্ট। এটা কি স্যার মানে এই ইয়াতে প্রি ডিফেন্সে দেখাইতে হবে নাকি? তোমার দেখতে চাইতেই পারে, দেখতে চাইতে পারে, যদি হয় তাহলে ভালো এটা। বাট তোমাদের ফাইনাল ডিফেন্সের আগে কিছুটা সময় হয়তো পাওয়া তোমরা, ঠিক আছে? সো যদি একান্তই তুমি ডেভেলপ করতে না পারো, তাহলে সেটা তুমি হয়তো বা ইয়ে করতে পারো, ফাইনাল ডিফেন্সের আগে যাতে ডেভেলপটা না হয়, ঠিক আছে? তারপরে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমার তো অ্যান্সার দেওয়ার কথা না, এটা তোমার সুপারভাইজার তোমার প্রজেক্ট দেখে দেন এই কথাটা বলতে পারে যে অ্যাকচুয়ালি তুমি কোন পর্যায়ে আসো, বুঝতে পারছো? আমরা আজকে যে কোশ্চেনগুলো করব, যে তোমরা যে এই সেশনে আসো, সেশনটা হচ্ছে সিইপি এবং সিএ চ্যাপ্টার 5 নিয়ে কারো কনফিউশন থাকলে ওই কোশ্চেনটা করো, এটা আমার রিকোয়েস্ট। আদার্স কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি যেগুলো করতেছো এগুলো সুপারভাইজারের মাধ্যমে তুমি সলিউশন পাবা, আশা করি। স্যার এইখানে যে বললেন চ্যাপ্টার 3 কিংবা আদার্স যেগুলো অবলিক দেওয়া থাকে, যেমন মেথোডোলজি আর রিসার্চ রিকোয়ারমেন্ট, স্যার এগুলো কি অবলিক দেওয়া রাখবো না রিমুভ করে যেটা রাখছে ওইটা রাখবো? এই কোশ্চেনের অ্যান্সার একবার দেওয়া হয়েছে, ঠিক আছে? আবার আমি বলতেছি যে অবলিক দেওয়ার মানেটা হচ্ছে অর। এখন মেথোডোলজি অর রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তুমি কি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করছো তোমার প্রজেক্টে? হ্যাঁ, তাহলে তাহলে রিকোয়ারমেন্ট রাখবো না? মেথোডোলজিও আছে তোমার, তুমি কোনো মেথড বা প্রসেস ইউজ করছো, জি স্যার। ওইটাও আছে। রিকোয়ারমেন্ট করতে জেনেছো? স্যার এটা প্রজেক্ট বেস তো ওই জন্য হচ্ছে প্রজেক্টে তাহলে মেথোডোলজিতে কি লিখতেছো তুমি? তোমার মেথোডোলজি আছে, স্পেসিফিক কোনো মেথোডোলজি তুমি অ্যাপ্লাই করছো? না। তুমি কোন একটা মডেল হয়তো চুজ করছো, কিন্তু বেসড অন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, বুঝতে পারছো আমার কথা? তাহলে তুমি যখন প্রজেক্ট করতেছো, তোমার মেইন ফোকাস কোন জায়গায়? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে, তোমার রিকোয়ারমেন্টটা থেকে তুমি গেদার করতেছো। এখানে তুমি স্পেসিফিক কোনো মেথোডোলজি কি তুমি প্রপোজ করতে পারবা? এবং এই মেথোডোলজি সবার তো সেম। আমি যদি বলি তুমি অ্যাজাইল মেথোডোলজি ইউজ করছো, তাহলে এটা কি ডিফারেন্ট কিছু? তুমিও যেটা করতেছো, তোমার আরেক ফ্রেন্ডও অ্যাজাইল মেথোডোলজি ইউজ করতেছে, সেম। সো তুমি এখানে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ইউজ করতে পারো, যেহেতু অবলিক দেওয়া আছে যে জায়গায়, বুঝতে পারছো? বাট এখন আবারও বলতেছি, চ্যাপ্টার 5 নিয়ে কনফিউশন দূর করো, আদার্স চ্যাপ্টারগুলো তোমার সুপারভাইজারই তোমাকে গাইড করতে পারবে, ঠিক আছে? এটাও পারবে, চ্যাপ্টার 5 তোমার সুপারভাইজারদেরও সেশন নেওয়া হয়েছে, উনিও পারবে। বাট স্পেশালি নেওয়া হচ্ছে কারণ এই জায়গায় তারপরে ভুল আসতেছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই কিন্তু এই সেশনটা এডিশনাল নেওয়া হচ্ছে। এত তোমাকে তো একজন সুপারভাইজার, একজন কো সুপারভাইজার সেন্ড করা আছে প্রজেক্ট কমিটি থেকে। সো ওয়াই নট তুমি ওনাদের কাছে কনসাল্ট করতেছো, ঠিক আছে? এটা একটা বিশাল বড় গ্যাপ তোমাদের, বুঝছো? এই জায়গাটাতে তোমরা একটু ইয়াদ করো যে সুপারভাইজার ডাকলেই তোমাদের চাইতে হয়, তোমাদের নিজেদের টেনশনটা মানে মাথা ব্যথাটা সুপারভাইজারের মাথায় না, তোমার মাথায়। তাহলে ওষুধ খাইতে তোমারই ফার্মেসি যাইতে হবে, ওষুধটা তোমারই কিনতে হবে, ঠিক আছে? এবং ওষুধটা তোমাকে খাইতে হবে, তাইলেই তোমার মাথা ব্যথাটা ভালো হবে। তোমরা এখন ভাবতেছো যে তোমাদের মাথা ব্যথা সুপারভাইজার ওষুধ খেয়ে বসে থাকবে, তাহলে তোমার মাথা ব্যথা ভালো হবে, ঠিক আছে? এটা না কিন্তু। ওকে, তাহলে আজকের সেশনটা নেওয়া হয়েছে অ্যাডিশনালি, আবারও বলতেছি আমি। এবং এই অ্যাডিশনালি নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের যে কনফিউশনটা আসছে সিএপিসিএ নিয়ে, এটা ক্লিয়ার করা। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আসছে নাকি, এটা তুমি কোশ্চেন করো চ্যাপ্টার 5 নিয়ে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আপনি যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম এগুলোর যে টিক মার্ক দিতে বলছিলেন স্যার, আমি স্যার টেবিল 5.1 ম্যাপিং উইথ কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, এটা কিন্তু স্যার আমি
উল্লেখ করছিলাম যে কোনটা মিডিয়াম নাকি হাই নাকি ডিপ ভাবে করছি স্যার, এভাবে উল্লেখ করছি স্যার, এতে কি প্রবলেম না, হবে? তোমাকে মিডিয়াম হাই ডিপ তো তোমাকে এখানে লেখা ছিল টেমপ্লেটে? টেমপ্লেট না কি বলা ছিল? না ছিল না, তাহলে কেন আমরা মিডিয়াম ডিপ এগুলা আমরা কি মানে নিজের থেকে তো বানাইলে হবে না। এখানে তোমার টিক দিতে হবে, এটা আমি আজকেও বারবার বলতেছি। এখানে তোমার অনলি টিক মার্ক ইউজ করতে হবে, এটা তুমি মাথায় রাখবে। ওকে আদার স্যার, দেন দ্যাট কিছু না, ঠিক আছে? এটার জাস্টিফিকেশনটা তোমার আবার লিখতে হবে নিচে, নট ইন দিস টেবিল, ঠিক আছে? এটা অনেকে ভুল করে, এটা ছাড়া আর কিছুই নাই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তোমরা ইয়েস লিখতে পারো, ইয়েস নো, বাট যেহেতু টিক মার্ক দেওয়া আছে টেমপ্লেটে, টিক মার্ক ইউজ করতে তো আর সমস্যা নেই। স্যার এই ডকুমেন্টটা কি শেয়ার করা যাবে? আচ্ছা, এটা পরে বলতেছি। স্যার ইনোভেশনের ক্ষেত্রে যদি আমি কোনো একটা মডেলের মানে অপটিমাইজ করতে পারি, যেমন মনে করেন স্যার বর্তমানে যদি কোনো একটা রিসার্চ পেপারে কোনো অ্যাকুরেসি যা দেখাইতেছে মনে করেন 96%, যদি স্যার আমি কোনোভাবে এটা মডিফাই করে স্যার 97-98 আনতে পারি, তাহলে কি স্যার এটা ইনোভেশনের মধ্যে পড়বে না? আর্কিটেকচার ওয়াইজ যদি চেঞ্জ করো, একটা মডেলের আর্কিটেকচারে তুমি চেঞ্জ করছো, ঠিক আছে? আর্কিটেকচার লেভেল, ওকে, তুমি নতুন কিছু একটা অ্যালগরিদম লেভেলে তুমি চেঞ্জ করতেছো, ঠিক আছে? আমি প্যারামিটার টিউনিং করতেছি, কিছু এডিশনাল অপটিমাইজেশন ফাংশন ইউজ করতেছি, ঠিক আছে? যেটা তুমি ইন্ট্রোডিউস করতেছো, দ্যাট মিন্স ইনোভেশন আছে, যেটার কারণে তোমার রেজাল্টে ইমপ্যাক্ট করতেছে, ঠিক আছে? এমন না যে তোমার ইনোভেশন হচ্ছে আগে ছিল 96, এখন হয়ে গেছে 56, এটাকে ইনোভেশন আমরা বলবো না, ঠিক না? জি স্যার, আমরা বুঝতে বলবো কি পেরেছি। যেটা আমার ইমপ্যাক্ট দিয়ে সেটা ইনক্রিজ করছে, ঠিক না? ওটাকে আমরা ইনোভেশন বলতেছি। Okay? আর কার কোনো কোশ্চেন আছে? Okay. আমার মনে হয় আর কার কোনো কোশ্চেন নাই, তো সাথে সাথে কন্ট্রোল করতে পারি। আর কারো কোনো যদি কোশ্চেন থাকে ফিল ফ্রি, বাট আমরা স্টিক থাকি হচ্ছে চ্যাপ্টার 5 নিয়ে। অনেকে আমরা অনেক ডিসকাশন করছি বা কোশ্চেন করছি, সেগুলো আসলে তার যেমনটা বললেন সুপারভাইজারই এটার বেস্ট সলিউশন দিতে পারবে। যেমন একটা কোশ্চেন এসেছিল, আমি যদি এখন একটু রিপ্লাই করি যে ইমপ্লিমেন্টেশন কতটুকু, বা এটা আমাদের প্রি ডিফেন্সের শর্ত কিন্তু তোমাদের অলরেডি ইমেলে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে যে হয়তো কোশ্চেন করেছে ইমেলটা ঠিক মতো পড়ো নাই, আমরা কিন্তু ফুল কমপ্লিট রিপোর্ট এবং তোমার ডেভেলপমেন্ট ওয়ার্ক চেয়েছি। কারণ এক্সামিনার হিসাবে যখন একজন ডিফেন্স বোর্ডে থাকবেন, উনি দেখবেন যে আসলে তোমার কাজটা ফাইনাল ডিফেন্সে পাঠানোর মতো হয়েছে কিনা। সেই ক্ষেত্রে আমাদের হয়তো তোমার জাস্ট 5-6% একটা আমরা লুপ হোল রাখতে পারি, যে হয়তো 5% বা 10% কাজ বাকি, যেহেতু 2 সপ্তাহ বা 3 সপ্তাহ মতো সময় পাচ্ছে, তো সে কমপ্লিট করে ফেলতে পারে। বাট এর বেশি হলে তখন কিন্তু এক্সামিনাররা ডিসিশন নিয়ে ফেলবেন যে না, এই কাজটা ফাইনাল ডিফেন্সে পর্যন্ত শেষ হবে না, সো দ্যাট তাকে ফাইনাল ডিফেন্সে পাঠানো হবে না। আর একবার এক্সামিনার ডিসিশন নিয়ে ফেললে ওটা কিন্তু আর কোনোভাবে অল্টার হয় না। তাই হোপ এটা তোমরা কনসার্ন করবে তোমাদের সুপারভাইজারের সাথে, যে কতটুকু কাজ তোমার হয়েছে, বা বেস্ট পার্ট হচ্ছে যে কমপ্লিট করে নিয়ে যাওয়া, তাহলে আর এই ধরনের কোনো রিস্ক বা কোনো ইস্যু ক্রিয়েট হবে না ইনশাআল্লাহ। তো আমি আরো একবার ধন্যবাদ দিতে চাই শাহাদাত স্যারকে, এত চমৎকার করে এত কঠিন জিনিসকে রিপ্রেজেন্ট করার জন্য। কারণ কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম নট এ ইজি থিংস, বাট আমি আরো খুশি হব যেহেতু শাহাদাত স্যারও প্রজেক্ট কমিটিতে আছেন, আবার শাহাদাত স্যার ওবি কমিটিতেও আছেন, সিপি কমিটিতেও আছেন। তো আমরা রিপোর্ট গুলো দেখবো, আমরা তখনই আসলে খুশি হতে পারবো যখন দেখবো যে হ্যাঁ, রিপোর্ট গুলাতে স্যার যে এফর্টটা দিলেন সেই এফর্টের ইম্প্যাক্টটা পড়েছে, অর্থাৎ রিপোর্ট গুলো সুন্দরভাবে এই সিপি অ্যালাইনমেন্ট করে এসেছে, তাহলে উই উইল বি মোর দ্যান হ্যাপি। তো আমাদের রেকর্ডিং একটা রাখা আছে সেশনের, সো আমরা অবশ্যই সেশনের রেকর্ডিংটা শেয়ার করব। এবং আবারও, যদিও স্যার নিজেও প্রজেক্ট কমিটি মেম্বার, তারপরে প্রজেক্ট কমিটির তরফ থেকে এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তরফ থেকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ তার ফ্যামিলি টাইম থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর স্টিল যদি কারো কোনো কোয়ারিজ থাকে, তাহলে তোমরা আমাদের ওই গ্রুপ আছে, গ্রুপেও স্যার আছেন, তখন আমরা ওই কোশ্চেন গুলো হয়তো নিতে পারি।
বাট আই হোপ স্যার যেভাবে বুঝিয়েছেন আমাদের আর কোনো কোশ্চেন থাকার কথা না। তো তোমাদের আর আমরা হয়তো 2টা কোশ্চেন নিতে পারি যদি কারো কোনো কোশ্চেন থাকে, না হলে আমরা শেষ করে দেবো কারণ রাত হয়ে গিয়েছে। স্যার ওই রিপোর্টটা কি দেয়া যাবে? স্যার বলছিল পরে জানাবে। ওই রিপোর্টটা, ডেমো রিপোর্টটা স্যার যেটা দেখাবেন দিলে হয়তো আমরা আরো বেটার ওয়েতে হচ্ছে স্যারের বুঝতে পারতাম। আচ্ছা, আমাদের রিপোর্টটা স্যার দেবে কিনা জানি না, বাট আমি অলরেডি মেনশন করলাম যে রেকর্ডিংটা চলে যাচ্ছে, তো রেকর্ডিং এ কিন্তু সবকিছু থেকে যাচ্ছে। তারপরেও আই হোপ যদি এরকম কোনো হেল্প লাগে তারপরে স্যার করবেন, কোনো সমস্যা নেই। জি স্যার, ডকুমেন্টটা যদি দেওয়া হয় তাহলে একটু হেল্প হবে আমাদের জন্য। আচ্ছা, তো আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি। আচ্ছা, আর কোনো কোশ্চেন নেই। তো সাদা স্যার, অন সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ। পার্টিসিপেন্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদিও আমাদের 61 ব্যাচের ওভারঅল স্টুডেন্ট সংখ্যা অলমোস্ট হচ্ছে 1100, বাট আমরা দেখছি পার্টিসিপেন্ট আসলে 200 বা 300 ক্রস করে নাই, তার মানে অনেকেই এখানে আসে নাই। বাট লেট মি টেল ইউ ওয়ান থিং, যে এই চ্যাপ্টার 5 ঠিক না হলে কিন্তু আসলে কেউই ফাইনাল ডিফেন্সে যেতে পারবে না। এটা একটু তোমরা মানে কিপ ইন মাইন্ড। এটা ডিপার্টমেন্টের তরফ থেকেই তোমাদেরকে একটা মানে জাস্ট একটা রিমাইন্ডার দিয়ে দেওয়া যে ওই চ্যাপ্টারটা ঠিক না হলে কিন্তু এক্সামিনাররা তোমাদেরকে ফাইনাল ডিফেন্সে পাঠাবেন না। তো যারা আজকে আসে নাই, যারা এটাকে ওভাবে নেয় নাই, তাদের জন্য এই জায়গাটা একটু কাজ করার আছে, বা রেকর্ডিংটা থাকছে, তাদের সুযোগটা আছে মেকআপ করার। তো সবাইকে আরো একবার ধন্যবাদ, সবাই ভালো থাকি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।